ওকে, জি ভাই। ঠিক আছে। আজকের ক্লাসটা আমাদের খুব একটা বড় হবে না, আগের দিনের মতো। মানে শুরুতেই আপনাদেরকে যেন ভয় না পান তাই বলে দিচ্ছি, আগের দিনের ক্লাসটা তো অনেক বড় ছিল, প্রায় 3 ঘন্টা, তাই না? তো আপনারা যেন ভয় না পান এই জন্য আগেই আজকে বলে দিলাম যে আজকে ক্লাসটা অত বেশি বড় হবে না। তো শুরুতেই 1-2 মিনিটের রিক্যাপ করি। এখন পর্যন্ত আমরা এই কোর্সে যা যা জানি বা যা যা করেছি। নাম্বার 1, প্রি ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা সব স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সবাই একটু কথা বলবেন, এবং যাদের বাসায় নয়েজ আছে তারা দরজাটা বন্ধ করে নেবেন, নিজের অডিওটা মিউট করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন ক্লাসগুলো ইয়ারফোন দিয়ে করতে। লাউড স্পিকারে যদি করেন তাহলে হচ্ছে অবশ্যই এনভায়রনমেন্ট এমন রাখবেন যেন আপনার নয়েজ গুলো আমাদের এখানে না আসে। দরজা বন্ধ রাখবেন বা আশেপাশে জানালা বন্ধ রাখবেন। ওকে, তো এখন পর্যন্ত আমরা কোর্সে আমাদের একটা প্রথম যে প্রি ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেটা হচ্ছে কোর্সের ডেসক্রিপশন, তাই না? কোর্সের বিস্তারিত বর্ণনা। আমরা এই কোর্সে কি কি করব, আমরা কি কি শিখবো, কি কি জানবো, এই কোর্সের ডিটেলস ডেসক্রিপশনটা এখানে ছিল। এটা আমরা সবাই দেখেছি, তাই তো? যারা এখনো দেখেননি, জি ভাই। যারা মনে করেন যে টেনে টেনে দেখেছেন, তারা এটা আবার একটু দেখে নিবেন। আইবিএমবি প্রিপারেশন ফর বিগিনার্স এই গ্রুপে গেলে আপনারা পেয়ে যাবেন এটা, ঠিক আছে? এটা ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন, এটা চ্যানেলেও আছে, এখানে গেলেও পাবেন, ঠিক আছে? ওকে, নেক্সট। এরপরে আমাদের ছিল ওরিয়েন্টেশন ক্লাস। ঠিক আছে, ওরিয়েন্টেশন ক্লাসটায় আমরা আরো ডিটেলস দেখেছি যে এই কোর্সে আমাদের স্পেসিফিক অবজেক্টিভ কি। কেউ একজন বলেন এই কোর্সে আমাদের টার্গেট কি? ইফিসিয়েন্ট হওয়া, ভাইয়া নিজের সেরাটা বের করে সেরা আনা। কোয়ালিটি রাইট, বের করে রাইট। আনা। দুইটাই ঠিক আছে। ওকে, নিজের সেরাটা বের করে নিয়ে আসা, ঠিক আছে। নিজের ভিতরে সেরা কোয়ালিটি না, বের করে নিয়ে আসা, এটাই আমাদের এই কোর্সের উদ্দেশ্য। আইবি তে চান্স পাওয়াটা আমাদের উদ্দেশ্য না, আমরা এমন ভাবে নিজের সেরাটা বের করে নিয়ে আসতে চাই যেন আইবি তে চান্স পাওয়ার মতো করে হয়। মানে আইবি তে চান্স পাওয়াটা এই নিজের সেরা কোয়ালিটি গুলোকে বের করে নিয়ে আসার একটা আউটকাম হবে, বাট একমাত্র আউটকাম হবে না। ক্লিয়ার? তাই তো? কারণ আমাদের আসল উদ্দেশ্য ক্যারিয়ারের দিকে আগানো, শুধু আইবি তে চান্স পাওয়ার পরেই থেমে যাওয়া না। তো এই কোর্সের লার্নিং বা এই কোর্সের জিনিসগুলো যেন আমরা আমাদের লাইফের সব দিকে অ্যাপ্লাই করতে পারি, এটাই আমাদের এই কোর্সের উদ্দেশ্য। ওকে, এই পর্যন্ত যদি আমরা মোটামুটি নিশ্চিত থাকি, তাহলে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটাকে একটু রিকল করি। ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের বেশ কিছু হোমওয়ার্ক দেয়া ছিল, রাইট? হোমওয়ার্ক মিন্স বেসিক্যালি অ্যাসাইনমেন্ট। হোমওয়ার্ক শব্দটা শুনলে একটু ছোটবেলার মতো করে মনে হয়, রাদার আমরা অ্যাসাইনমেন্ট বললে জিনিসগুলো হয়তো একটু বড়দের মতো করে মনে হবে, আমরা একটু বড় হয়েছি সেই ভাবটা থাকবে। আপনার অ্যাসাইনমেন্ট গুলো, 3টা অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিয়েছেন, এবং যারা যারা জমা দিয়েছেন, দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি 47 জনের অ্যাসাইনমেন্ট পাইছি, বাট হচ্ছে যে এখনো প্রায় 30 জন অ্যাসাইনমেন্ট জমা দেয়া বাকি। তো এর মধ্যে কয়েকজনের পরীক্ষা চলতেছে, তারা আমাকে পার্সোনালি জানাইছেন। কয়েকজন মিস করছেন, তারা আবার পরে আমাকে পার্সোনালি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। এটা করা যাবে না, আমাকে ইনবক্সে পার্সোনালি অ্যাসাইনমেন্ট পাঠানো যাবে না, কারণ এটা আমি ট্রেস রাখতে পারবো না। স্পেসিফিক আপনি ওয়েট করবেন, ওই দিনটা যদি আপনি মিস করেন, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময়টা যদি আপনি মিস করেন, ইন দ্যাট কেস আপনি ওয়েট করবেন, নেক্সট দিন যখন আবার অ্যাসাইনমেন্টের টাইম আসবে তখন আবার জমা দিবেন। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইম কবে, মানে পরবর্তী অ্যাসাইনমেন্টটা কবে জমা দিতে হবে, ডেডলাইন কবে? হ্যাঁ, 25 তারিখ। 25শে 25 তারিখ। আর ডেন রাইট, হচ্ছে 5 আর 15 তারিখ দুইটা আছে। রাইট, রাইট, 25শে ডিসেম্বর। তো আপনারা যারা এই 15 তারিখটা মিস করেছেন, 15 তারিখ না 13 তারিখ ছিল, এটা মিস করেছেন, তারা হচ্ছে এটা 25 তারিখে ওই অ্যাসাইনমেন্টের সাথে আবার জমা দিবেন। বাট আপনি যদি এরকম মিস করতে থাকেন, দেয়ার ইজ আ হাই চান্স আপনার লেট অ্যাসাইনমেন্ট গুলো আসলে আমি চেক করবো না, so আপনাকে আসলে ওভারঅল ফিডব্যাক দেওয়া হবে না। কারণ হয় কি, আমি যখন চেক করব দেখা যাবে যে আপনার দুই তিনটা একসাথে চেক করতেছি। তো আপনি রেগুলার মিস করে গেলে আমি ফ্লোটা ধরতে পারবো না, ঠিক আছে? তো এটা একটা, মানে আপনার কোনটার পরে কোনটা সিকুয়েন্সিয়ালি আপনার অ্যাসাইনমেন্ট গুলো ইমপ্লিমেন্ট কেমন, এই জিনিসগুলো আমি আর ট্রেস করতে পারবো না, ঠিক আছে? তো এটা প্রথম দিকে একটু একটু মিস হচ্ছে, সমস্যা নেই। যেমন আজকে দুজন আমাকে মেসেজ দিয়েছেন, দে আর রিয়েলি রেগুলার, এন্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দেম। যেমন ভাই, আমি আজকে ক্লাসটা একটা পারিবারিক ইভেন্ট ছিল যেটা অ্যাভয়েড করতে পারতেছি না, তো আমি মিস করতেছি, আমি ভাই এটা কালকেই দেখে নিব। এই যে তার একটা আর্জ যে আমাকে আসলে মিস করতেছে, এবং সে টাইমলি আমাকে জানাইছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস, যে সে আসলে রেগুলার, মিস হইতেই পারে, বাট এই যে জানানোর ব্যাপারটা, এটাতে আমার মাথায় থাকতেছে যে জানাচ্ছে। তো আপনারা যারা একদম না জানে অ্যাবসেন্ট থাকবেন, এটা আসলে ঝামেলা, কারণ আমি পরবর্তীতে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো না। আমি আমার এই
আজকের ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট জিনিস একটু শেয়ার করতে চাই। এটা হচ্ছে সমস্যা এবং ক্লাসের শেষে আলোচনা করবো এটার সমাধান। আগে সিচুয়েশনটা আলোচনা করে যাই। সিচুয়েশনটা হচ্ছে যেটা খুব কমন একটা কোশ্চেন। আপনারা কি এবার পিডিএফ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? পিডিএফ একটা প্রশ্ন আছে, দেখতে জি পাচ্ছেন? ভাইয়া। ভাইয়া তো কেন জি বুয়েট মেডিকেল, ঢাকা জি ভাইয়া ভার্সিটি সহ অন্যান্য প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটরা এই চাকরির পরীক্ষা বা আইবিএম এর ভর্তি পরীক্ষা ভালো করে? এটা প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে কি আপনাদের কোনো দ্বিমত আছে? বললাম না এই ভাইয়া প্রশ্নটা নিয়ে কি না আপনাদের কোনো দ্বিমত আছে? জি না ভাইয়া না ভাইয়া। তো আমি আমার গ্রুপটার ব্যাপারে একটা জিনিস বলি। এই গ্রুপটায় আসলে আমি কখনোই শুধুমাত্র সাফল্যকে সেলিব্রেট করা প্রেফার করি না। আমি এই গ্রুপটায় সবসময় এনকারেজ করি আমাদের সবার পরিশ্রম, চেষ্টা, এই জিনিসগুলোকে। এবং আপনারা এই কোর্সের আর একটা জিনিস যেটা অবশ্যই শিখবেন, সেটা হচ্ছে যে কারোর যেন নয়েজ হচ্ছে খুব বেশি, আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি, প্রয়োজন অনুসারে আবার আনমিউট করে নিবেন। আচ্ছা, আমি আমাদের গ্রুপে আমাদের এই ক্লাসগুলোতে সবসময় এডিশনাল একটা জিনিসে ফোকাস করব, সেটা হচ্ছে ফেইলিওরকে একসেপ্ট করতে পারা। ফেইলিওরকে কিভাবে পিলারে কনভার্ট করা যায়, যে সাকসেস অফ পিলার অফ সাকসেস যেটাকে আমরা বলি, এই পিলারে কিভাবে কনভার্ট করব। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো হয়তো আরো কয়েকদিন পরে। সেটা হচ্ছে, ধরেন আমাদের আগের বছরের কোর্সে যারা ছিলেন আমার এখানে, তাদের আসলে সেরা অ্যাচিভমেন্টটা কি? যারা চান্স পাচ্ছে রিটেনে, ধরেন এরপর সামনে ভাইবা আছে, তাদের একরকম অ্যাচিভমেন্ট। স্টিল যারা পায় নাই তাদের অ্যাচিভমেন্ট কি, আমি জাস্ট আচ্ছা আপনাদেরকে স্ক্রিনশট আকারে, মানে চ্যাট মেসেজ তো ডিরেক্টলি, আচ্ছা আমি নেক্সট দিন গ্রুপে পোস্ট দিয়ে দিব না। ঠিক আছে, যেমন আমি আপনাকে বলি, যেদিন রেজাল্ট দিল সেদিনের মধ্যে সবাইকে জানাইছে যে ভাই, মানে রেজাল্টের পরে ধরেন রাতের বেলা এক্সাক্ট মেসেজের টাইমটা দেখতেছি 11টা 4 রাতে, ঠিক আছে, 11:04 PM, যে যারা আজকের এই পরিশ্রমটাকে সামনে এগিয়ে নিতে চান, এবার আর এক ফোঁটা সময়ও দেরি না করে পড়াশোনা শুরু করতে চান, তারা এই মেসেজটায় লাইক দেন। মানে আপনাদের সাথে আমি যেভাবে কমিউনিকেট করি হোয়াটসঅ্যাপ, সেখানে 84 মানে 84 জন মানুষ রাইট নাও, তারা হচ্ছে লাইক বা লাভ দিয়ে আমাকে জানাইছে যে আমি শুরু করতে চাই। তো তাদের অ্যাচিভমেন্টটা কি জানেন? তাদের অ্যাচিভমেন্টটা হচ্ছে তারা এই জিনিসটা বুঝতে পারতেছে যে ভাই, আমার প্রিপারেশন লেভেলটা হয়তো আমি কাঙ্ক্ষিত লেভেলে যাইতে পারি নাই, বাট আই এম অন দ্য রাইট ট্র্যাক। হ্যাঁ, আমি গ্রুপে টুকটাক, মানে এই যে বিগিনার্স গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপটাতে টুকটাক কিছু মানুষের ফেইলিওর মেসেজ শেয়ার করছি। আপনারা কি সেগুলো দেখছেন? দুইটা একটা, খুব বেশি করি নাই। সেটা কি দেখছেন? আচ্ছা। ভাইয়া আমি কিছু মেসেজ দেখেছিলাম হোয়াটসঅ্যাপ। জি আচ্ছা, ভাইয়া, দেখছি। আমি এমনিতে গ্রুপটায় কিছু ফেইলিওর মেসেজ শেয়ার করেছি, আস্তে আস্তে আপনাদের সাথে আরো শেয়ার করব। উদ্দেশ্যটা হচ্ছে, একটা জিনিস বলি, মনে করেন আমাদের সাধারণত একটা ফিলিংস যেটা হয় যে ভাই, আমি 1 বছর কোনো একটা জায়গায় পড়াশোনা করছি, চান্স পাই নাই, ওখানের সাথে আমার রিলেশন শেষ। তো আসলে আমার এখানে ব্যাপারটা একদমই সেরকম না। ইটস এ ফ্যামিলি, ইটস এ রিলেশন দ্যাট স্টার্টস, দ্যাট উইল নেভার এন্ড। ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি মেসেজ, আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য যে আসলে আপনারা যে প্রিপারেশনটা শুরু করেছেন, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং। আপনাকে এই জিনিসটাই ধরে রাখতে হবে। আমি আমার গ্রুপে সব সময় সবচেয়ে পিছিয়ে থাকা মানুষটাকে সবচেয়ে বেশি এনকারেজ করব। কারণ যারা আগায় আছে তাদেরকে নিয়ে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যারা পিছিয়ে আছে, যারা কেন পিছিয়ে আছে, তারা কি ভালো করতে পারবে না? অবশ্যই পারবে। কোন জায়গাটা মিসিং, এই জিনিসগুলো আমি সব সময় বের করে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের প্রত্যেকের ভিতর থেকে। এই জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যদি কোনো একটা জায়গায়, আমি means আপনি যদি কোনো একটা জায়গায় পিছিয়ে থাকেন, কোনো একটা জায়গায় না পারেন, সেটার কারণটা আমি আপনাদেরকে বারবারই বলতেছি। কারণটা হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় গ্যাপ আছে। ওই গ্যাপটা যাদের নাই, তাদের থেকে আপনি পিছিয়ে আছেন। আপনি যখন এই গ্যাপটা কাভার করে ফেলতে পারবেন, তখন আপনিও আর পিছিয়ে থাকবেন না। ক্লিয়ার? কি বুঝতে পারতেছি? জি ভাইয়া। এই জি ভাই জিনিসটা ক্লিয়ার আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ধরেন কয়েকদিন আগে আমি দেখলাম, যেদিন রেজাল্ট দিছে, রেজাল্টের দিন একজন খুব নেগেটিভ একটা কমেন্ট করছে। তো আমি আপনাদেরকে আগের ক্লাসও বলছিলাম, আমি যদি নেগেটিভ কমেন্ট গুলো ইনস্ট্যান্ট ডিলিট করি না। আই অ্যাপ্রিসিয়েট এনি নেগেটিভ কমেন্ট। যখন সেটা পার্সোনাল অ্যাটাক লেভেলে চলে যায়, তখন আমি ডিলিট করি। কেউ যদি আমাদেরকে কি বলা যেতে পারে, সমালোচনা করে, এটা নাই কেন, ওটা নাই কেন, এটা হয় নাই কেন, দ্যাটস ফাইন।
এটা হতে পারে, বাট সেটা হইতে হবে অবশ্যই কমিউনিকেশনের মাধ্যমে। আপনার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আমার সাথে কমিউনিকেট করবেন। যেমন সেদিন দেখলাম একজন খুব বাজে কমেন্ট করছে, আজকে রেজাল্ট দিছে, আজকে উনি কই, এই কই সেই কই। হ্যাঁ, তো আমি আসলে যারা যারা আমাকে মেসেজ দিচ্ছিল যে ভাইয়া চান্স পাইছি এটা সেটা, আমি এই জিনিসগুলো খুব একটা এখনই শেয়ার করতে চাচ্ছিলাম না গ্রুপে। বিকজ কেন, কারণ তাদের তো এখনো ফাইনাল রেজাল্ট হয় নাই, হয়েছে বলেন? হয় নাই। প্লাস হচ্ছে যে আমরা যারা, আমার এখানে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমি যদি এবারের কথা বলি, আপনারা প্রত্যেকেই নিজের মতো করে জানেন যে আপনি পিছিয়ে আছেন এভারেজের তুলনায় অনেক বেশি, রাইট? তাই কি না, বলেন? জি ভাই। জি জি ভাই। ভাইয়া। সো জি আপনাদের নিয়ে সামনে আগানোটা ইটস এ চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আমি একসেপ্ট করতেছি, রাইট? মনে করেন আমি আপনাকে বলি, প্রথম যে আমাকে ফোন দিছিল 3:30টার দিকে, যে ভাইয়া রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ, রিটেন ভাইভাতে কল পাইছি, সে একজন মেডিকেল স্টুডেন্ট, মানে মেডিকেল গ্রাজুয়েট। সে মেডিকেলে পড়ছে। কয়েকদিন আগে আমি গ্রুপে, একটা গ্রুপে এরকম কমেন্ট করতেছিলাম, কেউ একজন জানতে চাইছিল যে ভাই আমি যদি মেডিকেল থেকে এসে এমবিবিএস করি, সরি কি বলে, এমবিবিএস শেষ করে এসে এমবিএ করি, সেটার কোনো লাভ আছে কিনা। তো আমি এখানে কমেন্টে ডিটেলস লিখছিলাম যে ডেফিনেটলি বাংলাদেশে এটার হিউজ প্রসপেক্ট সামনে আছে, ইউ ক্যান ডু ইট। তো এখানে একজন আবার হাহা দিছে, সে আমাকে কমেন্টও করছে যে না জেনে কথা বলেন কেন, ঠিক আছে জীবনে কোনোদিন এই জায়গায় অমুক জায়গায় দেখছেন। তো কমেন্টটা আমাদের গ্রুপে আছে, অন্য একটা গ্রুপে, আমার গ্রুপে না। তো আমি তখন, এই যে সেখানে ফিমেল, তাকে আমি বলতেছিলাম যে এরকম তুমি তো প্রিপারেশন নিচ্ছ, আশা করি তোমার ভালোই হবে। কয়েকদিন আগে আমাদের ক্লাসে একজন স্যার, স্যারের নাম হচ্ছে মোশতাক আহমেদ, তিনি এবিআর খুব সিনিয়র একজন টিচার প্রফেসর। স্যারও ক্লাসে হঠাৎ করে ঘটনা বলছিলেন, আমাদের এবারের ব্যাচে, আপনাদের ব্যাচে মেডিকেলের কেউ আছে? আমাদের তো খুব অল্প সংখ্যক হইলেও মাঝে মধ্যে এক দুজন মেডিকেল গ্রাজুয়েট আসে। সো যে প্রসঙ্গে বলছিলাম, প্রথম আমাকে যিনি ফোনটা দিয়েছিলেন, এবার তিনি একজন মেডিকেল গ্রাজুয়েট। সেকেন্ড যিনি ফোন দিয়েছিলেন, সে এবার একজন বুয়েট গ্রাজুয়েট, বুয়েটের, ও ফিমেল। তো ব্যাপারটা হচ্ছে আমি এর পরের গুলোতে আর চাচ্ছি না। তো অন্যান্য জায়গারও আছে, কিন্তু আমি এই জিনিসটা কেন বলতেছি, এটা আজকের প্রশ্নটার সাথে রিলেভেন্ট। তো এবার আপনারা এখানে যারা আছেন খেয়াল করে দেখেন, আমার কোর্সে যদি মনে করেন বুয়েটের 30 জন থাকে, তাদের চান্স পাওয়ার রেট অনেক হাই হবে, তাই না? মেডিকেলের 10 জন থাকে, তাদের চান্স পাওয়ার রেট অনেক হাই হবে। তো চ্যালেঞ্জটা হচ্ছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কিছু ফেল হয়ে যাচ্ছে স্যার। তো চ্যালেঞ্জটা হচ্ছে, আমরা যারা অ্যাভারেজ প্রিপারেশনে পিছিয়ে আছি, তারা কিভাবে ভালো করবো, রাইট? আমাদের জন্য এটাই চ্যালেঞ্জ, তাই কি না? আমরা তো এটাই জানতে চাই নাকি? জি আমরা ভাইয়া। জি ভাই। এটাই আমরা হ্যাঁ। পড়াশোনা করছি, ভাইয়া আমি পিছিয়ে আছি, আমি কেমনে ভালো করব, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আজকে আমি শুরুতে একটু আলোচনা করে নিব, এবং ডিসেম্বর মাসের মোটামুটি 25 তারিখ পর্যন্ত এই জিনিসগুলো আপনাদেরকে খুব ভালো মতো ক্লিয়ার হইতে হবে। আপনাদের পড়াশোনা যেগুলো দেয়া আছে সেগুলো পড়তে থাকবেন, পাশাপাশি এই প্রত্যেকটা জিনিস, সেটা আমি আপনাকে ইউটিউব চ্যানেলে আপনাদের একটা ইয়ে দেখতে দিচ্ছি যে ভালো রেজাল্ট আর ভালো পড়াশোনা, এই যেটার মধ্যে পার্থক্য। জাস্ট মিনিট। যেটা আমরা বলছিলাম যে আমাদের আসলে, আমরা জানতে চাই আমরা যারা পিছিয়ে আছি, আমরা কিভাবে চান্স পাবো, আমরা কিভাবে ভালো করবো, রাইট? এই জায়গাটাই তো আমাদের আসলে, আমাদের চ্যালেঞ্জ, ঠিক আছে? এই জায়গাটাই আসলে আমার চ্যালেঞ্জ। যেমন যেটা আমি আপনাদেরকে বললাম, এবছর যারা আমার এখান থেকে চান্স পায় নাই, তারা প্রত্যেকেই কিন্তু ডিটারমাইন্ড যে ভাই আমি এটা কন্টিনিউ করব, আমি নেক্সট আবার চাকরি বাকরি বা অন্যান্য প্রিপারেশন গুলোর জন্য, প্রিপারেশন, অন্যান্য পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিব। তো আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা জি যাচ্ছে। ভাই, দেখতে তো পাচ্ছি। এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাই আমাদের আসলে কাজ। তো আমার গ্রুপে আমি সব সময় চেষ্টা করব, চেষ্টা করি যে আমরা যারা মনে করতেছি যে ভাই আমি পিছিয়ে আছি, আমরা কিভাবে সামনে আগাবো। ইটস নট এ প্ল্যাটফর্ম অনলি ফর দ্য পিপল যাদেরকে সবাই সবসময় এনকারেজ করে। ইটস এ প্ল্যাটফর্ম যেখানে যারা পিছিয়ে আছে, যাদেরকে কেউ এনকারেজ করতেছে না, জীবনে একবার পিছিয়ে গেছি বলে আর সামনে আগানোর সুযোগটা পাওয়া যাচ্ছে না, সেই সুযোগটা যেন এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। এই জিনিসটা আমি কেন করতেছি, বা এটা আমার কেন টার্গেট, ওয়াই নট অনলি দ্য ফ্রন্ট লাইনার্স, যারা সামনের লাইনে আছে তারাই সবসময় টার্গেট না, যারা পিছনের দিকে আছে তাদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছি, বা তাদেরকে নিয়ে কাজ রেগুলার করতেছি কেন? এই জিনিসটা আসলে আইবি নিজেও ফলো করে, বিকজ যারা সামনে আগে আছে ওদের সবাই অ্যাপ্রিসিয়েট করে, বাট আমরা যখন একবার পিছিয়ে যাই, আমাদের আর কেউ খোঁজ খবর নেয় না, so আমরা আরো পিছিয়ে যেতে থাকি, রাইট? তাই তো, বুঝতেছেন? জি জি ভাই। ভাইয়া। কিন্তু জি একটা ভাই। জিনিস খেয়াল করেন, জি। হ্যাঁ ভাইয়া। পিছিয়ে আছি, জি কাজ ভাই। করতে চাই সামনে যাওয়ার জন্য, কিন্তু সবসময় মানে ব্যাপারটা এরকম না যে আমাদের সবসময় টার্গেট আগামী বছরের ওয়ার্ল্ড কাপ, আগামী ওয়ার্ল্ড কাপ। নো, ইটস নট দ্য কেস।
আমাদের টার্গেট ডেফিনেটলি দিস ওয়ার্ল্ড কাপ এবং এই ওয়ার্ল্ড কাপে ভালো করা। যদি সেই ওয়ার্ল্ড কাপটা জিততে না পারি, তাহলে আবার ডেফিনেটলি আমরা যে পর্যন্ত পারছি তারপর থেকে কন্টিনিউ করব। কিন্তু এর মানে এই না যে এবছর এটা ছেড়ে দিয়ে সামনের বছর। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, এটা একদম কনফিডেন্টলি বলতে পারি, এই জিনিসটা আপনারা খুব বেশি জায়গায় পাবেন না, যেখানে মানুষ ফেইলিওরের পরেও হচ্ছে সিমিলার ওয়েতে প্রিপারেশনটা কন্টিনিউ করতে চাচ্ছে। আমি গতকালকে, আচ্ছা এটা আমার স্টোরিতে দিছিলাম, গ্রুপে শেয়ার দেই নাই, ঠিক আছে, আমি আপনাকে একজনের মেসেজটা পাঠাই, মেসেজটা পড়ে শোনাই, হয়তো গ্রুপে কোনো এক সময় দিব। সেটা হচ্ছে আমি জাস্ট স্টোরিতে দিছিলাম আপনাদের, এটা আমি গ্রুপে আমি ভাবছিলাম শেয়ার করব, তো আর করা হয়নি, দেখি তারা। সেটা হচ্ছে, নামটা আমি বলতেছি না, দেখেন আমাকে লিখে পাঠাইছে যে ভাইয়া আই এম ফিলিং লাইক, যে এবার মানে আই ফেইল টু মেক দ্য গুড রেজাল্ট বাট আই এম ফিলিং লাইক আই মেক ইউ ফেইলড। মানে কি বলেন, যে ফেল্ট লাইক টেলিং ইউ দ্যাট আই অ্যাকচুয়ালি ফেইলড ইউ। মানে সে আসলে আমার সাথে গত সময়গুলোতে এতটাই কানেক্টেড ছিল, তার অনুভূতিটা হচ্ছে সে যে আমাকে একটা গুড নিউজ বলতে পারে নাই, এটা তার জন্য এর চেয়ে বড় ফেইলিওর। সে চান্স পায় না, তার চেয়ে সে যে আমাকে গুড নিউজটা বলতে পারে না, এটাই তার জন্য একটা ফেইলিওর। এই ব্যাপারগুলা হচ্ছে, যেমন আরেকজন লিখছিল আমাকে যে ভাই আমি আসলে এবার আপনাকে ভালো রেজাল্ট জানাতে পারিনি, বাট আই প্রমিস, ঠিক আছে, এটা নেক্সট ইয়ার ইনশাল্লাহ আপনাকে ভালো রেজাল্ট দিব। তো আমি যেটা বলতে চাচ্ছি, ওরা কেন পারে নাই, এই জিনিসটাই আজকের এই প্রশ্নটার অ্যান্সার, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক পরীক্ষার আগের দিন আমাদের একটা সেশন ছিল, সেখানে আমি ওদের সাথে আলাপ করছিলাম, দেখো আমিও তোমাদের অনেককে নিয়ে খুব বেশি হোপফুল না, এটা পরীক্ষার আগের দিন তোমাদেরকে বলতেছি। কেন? বিকজ অফ ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি কোনটা? সেটা হচ্ছে, আমরা যত ভালো পড়াশোনা করি না কেন, যখন সিলেবাসটা শেষ, তারপরে আসলে পরীক্ষার জন্য পড়াশোনা শুরু বা পরীক্ষার প্রিপারেশন শুরু। সিলেবাসটা শেষ কখন? যা যা আমার পড়া লাগে সেগুলো আমার মাস্ট পড়া শেষ, তখন আমার সিলেবাস শেষ, তাই না? সিলেবাস তো জি ভাই। ইনডেফিনিট, বাট আমরা তো মোটামুটি জানি আমাকে কি কি পড়তে হবে, কেমন কোশ্চেন হবে। অ্যাটলিস্ট 90% সিলেবাস তো ডেফিনেট, তাই না? ঠিক আছে। তখন আসলে যে জি ভাই। জিনিসটা ফাইনালি আসে, পরীক্ষার দিনের যে চ্যালেঞ্জটা ফাইনালি আসে, যেটা আমি আপনাদের একদম দেখেন আজকে সেকেন্ড ক্লাসে এই কথাগুলো কেন বলতেছি, আপনাদের পুরোটা টাইম এটা মাথায় রাখতে হবে। তখন যেই ব্যাপারটা আসে সেটা হচ্ছে, পরীক্ষার হলে আমি কত ভালো আউটপুট দিতে পারি, পরীক্ষার হলে আমি কত দ্রুত সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে। এখন দেখেন, এই জিনিসটা আপনি আসলে কোথায় শিখবেন? এই জিনিসটা শিখবেন আপনি আপনার রিয়েল লাইফে গত 20 বছরে যত বেশি কম্পিটিটিভ সিচুয়েশন হ্যান্ডেল করে আসছেন, যত টাফ সিচুয়েশন হ্যান্ডেল করে আসছেন, সেটার আউটকাম। পরীক্ষার হলে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু টেক ডিসিশন, রাইট? তাই কিনা? 1 ঘন্টার পরীক্ষায় 60 মিনিটে মিনিমাম আপনাকে 60টা ডিসিশন নিতে হচ্ছে নতুন করে, তাই না, যে এটাকে অ্যান্সার করবো নাকি করবো না। আপনাকে অনেক দ্রুত পড়তে পারতে হচ্ছে, আপনাকে অনেক দ্রুত অঙ্ক করতে পারতে হচ্ছে, তাই না? দেখেন, একজন আমাকে জানাইলো যে ভাইয়া এবার আসলে আমি ম্যাথের জন্য ভালো করতে পারি নাই, এই একটা কারণে আমি আসলে খারাপ করে গেছি। আমি বললাম তুমি কি করে বুঝলা যে ম্যাথের জন্য পারো না? বলছে ভাইয়া ইংলিশ অ্যানালিটিক্যাল দুইটাই খুব ভালো হয়েছে, শেষ সময় এসে মাত্র 20 মিনিটে আসলে ম্যাথ খুব বেশি করতে পারি নাই। আমি তোকে বললাম রাইট, এই যে মাত্র 20 মিনিটে বলতেছো, তুমি ইংলিশে সময় দিছো 40 মিনিট, ওই জিনিস তুমি যদি 20 মিনিট 25 মিনিটে দিতা, তাহলে তুমি বুঝতে যে তোমার ইংলিশের প্রিপারেশনও আসলে এনাফ ভালো ছিল না। তোমার প্রিপারেশন ভালো ছিল, তুমি 40 মিনিট সময় ইংলিশে দিছো বলেই তুমি কি হয়েছে, তুমি ইংলিশ সব পারছো। বাট ইংলিশের জন্য কি 40 মিনিট সময় আছে? নাই তো। তার মানে তোমার ইংলিশের প্রিপারেশন শেষ, বাট ওইটাকে পরীক্ষার লেভেলে নেয়ার জন্য আরো যা যা দরকার সেটা এখনো শেষ হয়নি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। ও যদি আগে ম্যাথ অ্যান্সার করতো জি তাহলে ভাই, কি বুঝতে হতো? পারছি। ও আগে ম্যাথ অ্যান্সার করলে আমাকে বলতো কি জানেন, যে ভাইয়া এবার ইংলিশটার জন্যই চান্স পাইলাম না, রাইট? কারণ ও তখন ম্যাথ ম্যাথ 40 মিনিট বসে অ্যান্সার করতো, ম্যাথ 15-16টা অ্যান্সার করতে পারতো, লাস্টে সে 20 মিনিট ইংলিশ অ্যান্সার করতে পারতো না। আপনি আমার পয়েন্টটা বুঝতে পারতেছেন আপনারা? ভাইয়া, একটা পোর্শনে যদি বেশি সময় দেওয়া হয় তাহলে তো আলটিমেটলি একটা পোর্শনে দেওয়া যাবে না, যতই ভালো পড়া হোক। হ্যাঁ হ্যাঁ, এখন একটা পোর্শনে তো আপনি মনে করেন বেশি সময় দিয়ে ফেলতেছেন, কারণ আপনি তো আসলে স্লো, এখনো ওই লেভেলে অত জোরে দৌড়িতে পারেন না, তো আপনার বেশি সময় লেগে যাচ্ছে। তো আপনার কাছে মনে হচ্ছে আপনি এগুলো পারেন, ডেফিনেটলি আপনি পারেন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারেন না। ক্লিয়ার? জি ভাই। উইকনেসটা কিন্তু ম্যাথে বা ইংলিশে না, তাহলে উইকনেসটা কোথায়? প্রত্যেকটা জিনিসে আরো দ্রুত অ্যান্সার করতে পারা, তাই না? আরো দ্রুত রিড করতে পারা, রিড মানে কি, রিডিং পড়তে পারা, ম্যাথের প্রশ্ন পড়তে পারা, ইংলিশের প্রশ্ন পড়তে পারা, অ্যানালিটিক্যাল পড়তে পারা। এই পড়তে পারাও তো আসলে মূল মূল সলভ করার একটা অংশ, তাই না? প্রশ্ন পড়াও তো প্রশ্ন সলভ করার অর্ধেক কাজ, তাই কিনা?
জি বুঝতে পারতেছেন স্যার? আপনি অনেক দ্রুত সলভ করতে পারেন, কিন্তু আপনি আপনি পড়েন স্লো, তাহলে কি হবে? হবে না, তাই না? সুতরাং সমস্যা কোথায় এটা আইডেন্টিফাই করতে পারাটা জরুরি। এবছর আমার সাথে যারা ছিলেন এদের অধিকাংশের ক্ষেত্রেই আমি সবাইকে পরীক্ষার আগেও বলছি যে ভাই তোমাদের প্রিপারেশন পুরোপুরি শেষ, বাট এই একটা জায়গায় আমি স্টিল নট হ্যাপি যে আসলে টাইমটা আর পাইলাম না। আর 1 মাস সময় যদি পাইতাম তাহলে তোমাদের এই জায়গাটা আমি পুরোপুরি ইয়ে করে ফেলতে পারতাম। দ্যাটস ওয়াই দেখেন যে মেডিকেলে ছিল ওরা ভালো করছে, কয়েকজন যারা বুয়েটের ছিল ওরা খুব ভালো করছে, কারণ ওই একটা জায়গায় ওরা আগানো। কোন জায়গাটা এবার বলি, দেখেন আপনি আপনার লাইফে কম্পিটিটিভ পড়াশোনাটা এটা আমি আপনার বলেছিলাম, বুয়েটেও যে পিছিয়ে থাকা মানুষ নাই তা কিন্তু না, মেডিকেলেও যে নাই, ঢাকা ভার্সিটিতেও যে নাই তা কিন্তু না, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আমি আপনাকে এটা বলে বলে দিই, আপনি প্রচুর ন্যাশনাল ভার্সিটি গ্র্যাজুয়েটও পাবেন, প্রচুর ফেল করা মানুষজন পাবেন যারা বুয়েটে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া অনেকের থেকে ফাইনালি ক্যারিয়ারে এসে ভালো করে ফেলছে। ইটস এ ভেরি কমন এক্সাম্পল, আছে কিনা বলেন? প্রচুর আছে, তাই না? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই আছে। হ্যাঁ, আচ্ছা। প্রচুর আছে, প্রচুর প্রচুর। প্রাইভেট ভার্সিটিতে পড়তেছে, তারাও অনেক ভালো করতেছে। সো আসলে ইউনিভার্সিটিটা ফাইনালি ডাজেন্ট ম্যাটার, অনেক ম্যাটার করে না, হ্যাঁ ম্যাটার করে, বাট অনেক ম্যাটার করে না যদি আপনার মধ্যে পার্সোনালি ওই এনথুজিয়াজম, ওই অ্যাম্বিশনটা থাকে। বাট জেনারেলি আমি বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি বলতে যে স্ট্যান্ডার্ডটা আমরা বুঝি, সেই স্ট্যান্ডার্ডের ভিতর দিয়ে যারা প্রেশারটা নেয় তাদের ক্ষেত্রে যেটা হয়, ও আসলে প্রায় 4 বছর ওকে প্রচুর পরিমাণে প্রেশার হ্যান্ডেল করতে হয়, ওকে প্রচুর পরিমাণে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। এই জিনিসটাই কিন্তু ফাইনালি যে কোনো চাকরির পরীক্ষা বা আইবিএ পরীক্ষাও যদি বলেন, পরীক্ষার হলে গিয়ে ওকে আপনার থেকে আগায় দেয়, রাইট? বুঝতে পারতেছেন? জি জি ভাই। ভাই বুঝতে তাহলে পারছি। আসেন পরের লাইন, কিভাবে তাদের সাথে ফাইট করব। তার মানে আপনাকে সিমুলেটর, বুঝেন, যে রিয়েল লাইফের কোন একটা সিচুয়েশনকে ভার্চুয়ালি আপনাকে তৈরি করে দিবে, ওরকম একটা সিচুয়েশন আপনাকে ফেলবে, তাই না? ঠিক আছে, এই জিনিসটা চিন্তা করেন। যেমন ধরেন সিমুলেটরের একটা সহজ উদাহরণ বলি, লিফট। লিফটে যখন আমরা উপর থেকে নিচে নামি, আমাদের কাছে মনে হয় কি যে আমাদের ওজন শূন্য হয়ে গেছে, তাই না? যে একদম মনে হয় আকাশে ভাসতেছি, এরকম একটা ফিলিং আপনি পান। হঠাৎ করে মনে হয় যে আপনার ওজন কমে গেছে। যারা সায়েন্সে পড়ছেন এটা সায়েন্সের একটা প্রশ্নও ছিল, জি ভাই। এই যে একটা ফিলিং যে আমার মনে হয় ওজন কমে গেছে, ঠিক আছে, এটাই সিমুলেটর, যে রিয়েল লাইফের কোন একটা সিচুয়েশনকে আপনাকে সিমুলেট করে দিচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেটা কি, প্রচুর চ্যালেঞ্জিং মোমেন্ট তৈরি করতে হবে, সেই মোমেন্ট গুলোকে ফেস করতে হবে। ইট হ্যাজ নো রিলেশন উইথ স্টাডি, ইট হ্যাজ নো রিলেশন উইথ টেকিং প্রিপারেশন, যে আমি বই খাতা খুলে পড়াশোনা করব। এটার কমপ্লিট প্রিপারেশনটা হচ্ছে ডিফারেন্ট। আমাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এগুলো তৈরি করতে হবে। সেটা কিভাবে? প্রচুর তো আমরা বাসায় প্র্যাকটিস টেস্ট দেবো, ইটস নট মডেল টেস্ট, আবারও বলতেছি আমি বাসায় প্রচুর প্র্যাকটিস টেস্ট দিব। আমি বাসায় প্রচুর ফেইলিওর সিচুয়েশন ক্রিয়েট করব, যে আমি অ্যান্সার করতে যাচ্ছি, আমি পারতেছি না, তবু আমি ভেঙে পড়তেছি না, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমি বাসায় প্রচুর স্কিপ করব। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? সো আমি আপনাদেরকে জি যেটা ভাই বলতে চাচ্ছি, আপনারা যেটাকে মনে করতেছেন পড়াশোনা করলেই চাকরি পেয়ে যাবেন, পড়াশোনা করলেই চান্স পেয়ে যাবেন, না। এই সিলেবাস শেষ করাটা এন্টায়ার প্রিপারেশনের অনলি মোস্ট 50%, মোস্ট মানে সর্বোচ্চ 50%। সুতরাং যারা মনে করতেছেন ভাইয়া 6 মাস বসে আমি সিলেবাস শেষ করে ফেললে তো আমার মোটামুটি হয়ে গেছে, আবারও বলি ভাইয়া, সিলেবাস শেষ করলে আপনারা চান্স পাবেন না। নট এনি ওয়ান। বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি ওর হোয়াট এভার যেসব ইউনিভার্সিটির মানুষজন 1 মাস পরে চান্স পেয়ে যায়, ওর ক্ষেত্রে যেটা হয়, ওর ওই বাকি 50%-এর সব প্রিপারেশন রিয়েল লাইফে আগের থেকে নিয়ে আসে। সিচুয়েশন হ্যান্ডেলিং, টাফ মোমেন্ট, দ্রুত ক্যালকুলেশন করতে পারে, এগুলো সব ওর অন্যান্য জায়গা থেকে শেখা আছে। ক্লিয়ার? ও তখন কি করে, ওই 1 মাস অনলি সিলেবাসটা শেষ করে। এবং দুঃখজনক হইলেও সত্য, সিলেবাস শেষ করা এই প্রিপারেশনের সবচেয়ে সহজ অংশ। বাকি যে অংশটা সেটাই এই প্রিপারেশনের সবচেয়ে কঠিন কাজ। আমি কি আপনাদেরকে বুঝতে পারছি? জি ভাইয়া। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, আমরা যত দ্রুত পারি আমরা সিলেবাসটা শেষ করব। ক্লিয়ার? আমরা যত ক্লিয়ার। দ্রুত পারি সিলেবাসটা শেষ করব, কারণ আমরা জানি সিলেবাস শেষ করলেই চান্স পাওয়া হবে না। আমি যত বেশি রিভাইজ করতে পারবো, যত ভিন্ন ভিন্ন ভাবে রিভাইজ করতে পারবো, তত আমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। ক্লিয়ার? জি ভাই বুঝতে পারতেছি? সো মনে জি। করেন আমরা প্রথমবার যেভাবে পারি টেনে টুনে সিলেবাস শেষ করব। এই টেনে টুনে সিলেবাস শেষ করব শব্দটা কেন বলতেছি, আমরা যত দ্রুত সিলেবাস শেষ করতে পারবো তত আমরা রিভিশনে যাইতে পারবো।
রিভিশনে গেলে কি হবে? আমরা আইডেন্টিফাই করতে পারবো আমার কোথায় কোথায় গ্যাপ আছে, রাইট? বুঝতে পারতেছেন? জি ভাই। তখন আমি সেই গ্যাপ গুলা কভার করতে পারবো। আমি অনেক বেশি এরকম করে ছোট ছোট করে নিজের মতো করে পরীক্ষা দিয়ে দিয়ে বা নিজের মতো করে বাসায় বারবার প্র্যাকটিস করে করে নিজের দুর্বলতা আইডেন্টিফাই করতে পারবো। যে আচ্ছা, আমি 40 মিনিটে পরীক্ষা দিলে পারি, আমি দেখি তো এটা 10 মিনিটে দিলে কয়টা পারি, দেখি তো 20 মিনিটে দিলে কয়টা পারি, রাইট? বুঝতে পারছি? তো আপনাকে কি করতে হবে? ভার্চুয়ালি ভার্চুয়ালি মানে এরকম আর্টিফিশিয়াল সিচুয়েশন ক্রিয়েট জি ভাই। করতে, আপনাকে মিন্স আপনাকে, আমাকে, আমাদেরকে, সেটা আমরা করব। আপনার কি মনে আছে আমরা যখন প্রথম ক্লাসে এটা ডিসকাস করি, সেখানে আমরা আলোচনায় রাখছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই বের করে, তাহলে আপনারা এটা মনে করতে পারবেন। আমাদের যে মান্থলি একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে এরকমটা, দেখেন মনে আছে? জানুয়ারি টু এপ্রিল, স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই মে জুন এই 2টা মাস আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? মে জুন এই 2টা মাস আমরা রাখতেছি সেই আমাদের আর্টিফিশিয়াল সিচুয়েশন ক্রিয়েট করা, অন্যদের মতো করে রিয়েল লাইফ সিচুয়েশন তৈরি করা। সো আমাদেরকে এনি হাউ জানুয়ারি টু এপ্রিল এর মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে, মানে যত দ্রুত পারি শেষ করব। ক্লিয়ার? ঠিক আছে। জি ভাই। এবারে চলেন তাহলে আমরা একটু দেখি যে ভাইয়া, এই যে বলতেছেন সিলেবাস শেষ করব, সিলেবাসটা আসলে কি, আমাকে কি কি পড়তে হবে, রাইট? তাই তো, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। জি সবার শেষে আমরা একটু আলাপ করব জাস্ট এই জিনিসটা, যে তাদের সাথে কিভাবে ফাইট করব। এই ফাইট করার অলরেডি প্রবলেমটা আমরা আলাপ করছি, যে আমরা পিছিয়ে আছি কোথায়। দেখেন, তারা প্রায় সেই মনে করেন যারা এখন এইসব জায়গায় তাদের চান্স পাইতে হয়েছে, সেই এইচএসসির পরে একটা হিউজ কম্পিটিটিভ মাইন্ডসেট তারা নিছে, তাই না? ইন্টারমিডিয়েটের পরে যে অ্যাডমিশন টেস্ট, সেই জায়গাটা তারা অনেক বেশি প্রেশার নিছিল বলেই তো তারা এই জায়গাগুলোতে চান্স পাইছে, তাই না? ইন্টারমিডিয়েট সময়টা, এইচএসসি সময়টা তারা ভালো জি পড়াশোনা ভাই। করছে। এরপরে তারা আবার কি করছে, তারা আবার ইউনিভার্সিটি লাইফে প্রচুর প্রেশার হ্যান্ডেল করছে, তাই না? এই জিনিসগুলো আমাদের এখন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু মনে করেন যারা অলরেডি বুয়েটের আছে, মেডিকেলের আছে, এই কোর্সেও যারা আছে, তারাও অনেকে আছে যে ভাই আমার সিজিপি একটু কম, আমি আমার কাঙ্ক্ষিত লেভেলটা অ্যাচিভ করতে পারি নাই, বা আমি আসলে এই প্রিপারেশন গুলো আমার কাছে মনে হচ্ছে আমি পারতেছি না। ভাই আপনার জন্য এগুলো কোনো সমস্যা না। সিমিলার আপনি নিজেকে এই জায়গাগুলোর থেকে চিন্তা করেন যে ভাই আমি পারি নাই বাট আমি পারবো। ঠিক আছে, আমি পারি নাই, আমি পারবো। সো এই জায়গাতে কিছুই না। এখন চলেন সিলেবাসটা দেখে, আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে সিলেবাস শেষ করা। আপনারা যারা অলরেডি এই এই প্রতিষ্ঠানগুলোতে আছেন, আপনার চ্যালেঞ্জ সিলেবাস শেষ করা। এক একজনের চ্যালেঞ্জ লেভেলটা আসলে এক এক রকম। ঠিক আছে। তো চলেন আমরা আগে একটু দেখি। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এই জায়গায়, এই যে সমস্যাটা বললাম না যে সিলেবাস শেষ করার পরে যা যা শিখবো, এইটা শেখার জন্য সবচেয়ে বড় টিচার আপনার বাসায় আছে। সেটা কে বলেন তো? প্রত্যেকের বাসায় আছে, আনফরচুনেটলি দুই একজনের বাসায় নাও থাকতে পারে। স্টিল এই জিনিসটা, এই এই টিচার আপনার বাসায় আছে। টিচার ঠিক না, এক্সাম্পল আপনার বাসায় আছে। কে বলেন তো? চিন্তা করে বলেন, আপনি প্রত্যেকের বাসায় আছে, বাসায় মানে হি সামওয়ান, মানে সে আপনাদের রিলেটিভ। গুড, পারফেক্ট অ্যান্সার। এই অ্যান্সারটা আসলে আপনার বাসায় আসছে, যে অ্যান্সার দিচ্ছেন আপনি একটা কিটক্যাট পাবেন, আপনি আমার সাথে এটা লিস্টে রাখেন। এই যে এই অ্যান্সারটা আমাদের বাসায় আসছে, আমরা মায়ের কাছ থেকে শিখতে পারবো। তো এইটা ক্লাসের শেষে আলাপ করবো কিভাবে শিখবো। ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার। ঠিক আছে। সো যাদের মা নাই, আল্লাহ তাআলার কাছে চলে গেছে, তারা এটা নিয়ে মন খারাপ করেন না, আপনার জন্য আমি আছি। ঠিক আছে, সমস্যা নাই। এই অ্যান্সারটা আমরা ক্লাসের শেষে দেখবো। তার আগে তোমরা একটু সিলেবাসটা দেখে আসি। সিলেবাস শেষ করা আমাদের চান্স পাওয়ার প্রিপারেশনের কত পার্সেন্ট বলেন? সর্বোচ্চ এর চেয়ে কমও হইতে পারে, এট মোস্ট 50%, এর বেশি না। ক্লিয়ার? চলেন আমরা একটু দেখে আসি যে ক্লিয়ার। সিলেবাস, সিলেবাস বলতে কি বোঝায় আসলে, আমাদের কি কি শেষ করতে হবে। এবং এটা সবার জন্য কমন, আপনি বুয়েটে পড়ে আসেন, ঢাকা ভার্সিটিতে পড়ে আসেন, যে জায়গায় পড়ে, এই পার্টটা সবার জন্য কমন। ম্যাথমেটিক্স যদি বলি, ক্লাস 6 থেকে 10 এর বইয়ের ম্যাথ গুলো আমাদেরকে খুব ভালো মতো করতে হবে। তো আপনারা যারা যারা এখানে ক্লাস 5 পাস করে আসছেন, কোনো সমস্যা নেই, ক্লাস 6 থেকে 10 এর বইয়ের ম্যাথ গুলো আমরা ভালো মতো করলে হয়ে যাবে, এবং এটা বুয়েটে পড়লে আপনার করতে হবে। আপনি ম্যাথমেটিক্স অনার্স করলে আপনার করতে হবে, ঢাকা ভার্সিটি হোক আর যেখানেই হোক আপনাকে করতে হবে। কেন? আর পরীক্ষায় তো আপনি যে অনার্স লেভেলে পড়ছেন এই লেভেলের প্রশ্ন আসে না, খুবই লো লেভেল প্রশ্ন আসে। তো আপনি হুট করে গেলে ওগুলো নাও পারতে পারেন। এরপরে 2 নাম্বার স্ক্রিন দেখা যাচ্ছে, 2 নাম্বার হচ্ছে টপিক ওয়াইজ। টপিক ওয়াইজ আমাকে কিছু ম্যাথ করতে হবে, যে টপিক ওয়াইজ প্রশ্নগুলো, মানে যে টপিকের প্রশ্নগুলো পরীক্ষা আসে। ক্লিয়ার? এটা এক একজন বাজারে এক এক বই ফলো করে, কেউ খাইরুলস এর বইটা খুব ভালো ফলো করে, কেউ ধরেন আগরওয়ালস এর বই ফলো করে,
আমি এখানে একটা ক্যাট বই নামে একটা বই আছে, ইন্ডিয়ান একটা বই, ক্যাট একটা পরীক্ষার নাম, আমি ওখান থেকে ওইটা ফলো করব। সো এটা টপিক ওয়াইজ আপনি যে জায়গা থেকেই পড়েন, আমরা ক্যাট বইটা ফলো করে পড়বো। এবার আর একটা বই আছে নোভা ম্যাথ বাইবেল, এগুলোর নাম হয়তো আপনারা শুনছেন। এই জায়গা থেকে আমরা এই তিনটা বই মোটামুটি দেখবো। ঠিক আছে, এরপরে এগুলো হচ্ছে দেখেন প্রিপার, এগুলো হচ্ছে প্র্যাকটিস কন্টেন্ট। এই যে জিম্যাটের বই থেকে করা 4 5 6 স্ক্রিন দেখতে পাচ্ছেন। হুম। এখন জি দেখেন ভাই। ভাইয়া, এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি। ক্লাস 6 থেকে 10 এই বই, ক্যাট বই, নোভা ম্যাথের যে বইগুলো, এগুলো যদি আমি আপনাদেরকে আমার মতো করে হাতে ধরে ধরে করাইতে যাই, ম্যাথমেটিক্সে ক্লাস লাগবে 50টা। আমি কি আপনাকে বুঝতে পারছি? এবং তার মধ্যে মিনিমাম মিনিমাম 35টা ক্লাস হবে অপ্রয়োজনীয় ক্লাস। এই জায়গাটা একটু বোঝেন। আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে পড়াইতে যাই, ক্লাস লাগবে 50টা, তার মধ্যে মিনিমাম 35টা ক্লাস হবে অপ্রয়োজনীয় ক্লাস। কেন বলেন তো? আচ্ছা আসেন আমি কারণ বলি। বেশিরভাগ জিনিসের সাথে আমরা পরিচিত। এক্স্যাক্টলি, বেশিরভাগ জিনিসের সাথে আপনি পরিচিত। দেখেন, আপনাকে যদি আমি ভাত রেডি করে দেই, মাখায়া দেই, আপনি জাস্ট মুখে তুলে খাইতে পারবেন। কিন্তু আমি যদি আপনাকে মুখে তুলে খাওয়ায়াও দেই, আপনি জীবনেও খাওয়া শিখবেন না। বুঝতে পারছি? তো স্টেপটা হবে, প্রথম দিকে আমি আপনাকে আসলে ভাত মাখায় দিব, রেডি করে দিব। আপনি শুধু লোকমাটা মুখে দিবেন। লোকমা বুঝেন, গোল গোল করে একটা করে ভাতের বল বানানো, ওইটা জি। আপনি মুখে নিবেন। কিছুদিন পরে যেটা হবে, আমি আপনাকে মাখায়ও দিব না, শুধু রান্না করে টেবিলে দিয়ে দিব, আপনি এবার প্লেটে নিবেন, নিজেই মাখাবেন। তার কিছুদিন পরে যেটা হবে, আমি রান্নাও করে দিব না, আপনাকে চাল ডাল দিয়ে দিব, আপনি রান্না করবেন। তারও কিছুদিন পরে আমি চাল ডালও দিব না, আপনি বাজার করে আনবেন। আপনি কি ধাপটা বুঝতে পারতেছেন? জি জি ভাই। তো গ্রাজুয়ালি ইউ উইল অ্যাচিভ, ইউ উইল লার্ন এভরিথিং। ওকে, সো আপনারা যদি মনে করেন, যারা যারা এখানে ভাবতেছেন যে ভাইয়া আমাকে তো 1+1 2+2 এগুলো শেখানো হবে, না, এগুলো আপনাকে কেউ শেখাবে না। যারা আপনাকে শেখাবে তারা আপনার ক্ষতি করতেছে। এবার একটা নেগেটিভ কথা বলি, আমাদের ক্যারিয়ার বা আমাদের এই সময় ভালো করার পথে আমাদের অন্যতম বাধা আমাদের ফ্যামিলি। কেন বলতে পারবেন? মানে আমাদের সোসাইটিতে, নট ইউরোপিয়ান আর ওয়েস্টার্ন সোসাইটি, আমাদের সোসাইটিতে আমাদের ক্যারিয়ার বা আমাদের প্রোগ্রেসের জন্য অন্যতম বাধা আমাদের ফ্যামিলি। কেন বলুন তো? কারণ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে থাকে ক্যারিয়ার প্ল্যান নিয়ে তাদের একটা বাসা থেকে চাপ আসে যে তুমি কি করবে, তুমি কি করবে এরপরে। আর মেয়েদের থাকে বিয়ে নিয়ে একটা প্রেশার। খুবই পারফেক্ট অ্যান্সার। মানে সবই খাইয়ে দেওয়ার প্রবণতা, হ্যাঁ এক্স্যাক্টলি, ধরেন যেটাই। সবই হচ্ছে দুইটা জিনিস, যে পরের যিনি বলছেন এটাও কারেক্ট। দেখবেন আপনাদের অনেকই ফ্যামিলি বলবে তোমার এখন কোনো চাকরি বাকরি করার দরকার নেই, তুমি বিসিএস এর জন্য পড়ো, তুমি ব্যাংকের জন্য পড়ো, তুমি একবারে ভালো চাকরি করবা। ভাই, চাকরি করার সাথে প্রিপারেশনের কোনো কনফ্লিক্ট নাই। এই যে আপনাকে শুরু থেকে নিরুৎসাহিত করতেছে, এটা তাদের ভালোবাসা। এই ভালোবাসাটা ঠিক আছে, কিন্তু ভালোবাসার ওয়েটা ঠিক নাই। ইউরোপ আমেরিকার মানুষ কিন্তু কিভাবে করে, তারা একসাথে পড়াশোনা করে কিভাবে সব মানে আহ চাকরি বাকরি করেও কিভাবে প্রিপারেশন নেয়, কিভাবে পড়াশোনা করে। ওরা প্রত্যেক বছর জ্ঞান বিজ্ঞানে আমাদের থেকে এত আগাচ্ছে, ওরা কি এই 22 23 বছর 25 বছর বয়সে গিয়ে শুধুমাত্র চাকরি বাকরি করা শুরু করে? এর আগ পর্যন্ত করে না। ওরা কি 28 বছর বয়স পর্যন্ত খালি এরকম বই খাতা ধরে মুখস্থ করতে থাকে? না, ব্যাপারটা একদমই এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি সবার আগে নিজের দায়িত্ব নিয়ে শিখতে হবে। আমার এই কোর্সে আপনি হয়তো আছেন, আপনি মন মন পার্সোনালি নিয়েন না। আমার এই কোর্সে একজন আছেন যার বাবা আমাকে ফোন দিয়েছিলেন। ঠিক আছে, একদিন আঙ্কেল আমাকে ফোন দিচ্ছেন। আঙ্কেল আমাকে, উনি পরে রেজিস্ট্রেশন করছে, কোর্সে হয়তো ক্লাসে হয়তো আজকে আছেন, আমি ঠিক নামটা আপনার মনে নেই। আঙ্কেল আমাকে ফোন দিচ্ছেন যে উনি কোর্সের ব্যাপারে একটু কথা বলতে চান। তা আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, আপনি যে ফোন দিচ্ছেন এটা আপনার জায়গা থেকে পুরোপুরি সঠিক, আপনার কনসার্নটা আমি রেসপেক্ট করি, বাট আমি আমার কোর্সে কোনো গার্জিয়ানের সাথে ইন্টারাকশন করি না। এই যে 22 23 24 বছর বয়সে যদি একটা মানুষকে তার নিজের ব্যাপারে খোঁজ খবর নেয়ার জন্যও বাবা মা খোঁজ নিতে হয়, তাহলে আসলে আমার এই কোর্স তার জন্য না। এই বয়সটা নিজের দায়িত্ব নেওয়ার সময়। এই সময়টা আগে যে নিজের দায়িত্ব নিতে না পারবে, সে পড়াশোনা করে কি হবে আর? এইটা তো বইয়ের পোকাদের সময় না যে আপনি বুক ওয়ার্ম হবেন আর খালি মুখস্থ করবেন। আঙ্কেল তাইলেও পারবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কোনোদিন পারবে না। ও সব পারবে, পরীক্ষার হলে তার আপনি থাকবেন না, তখন কি করবে? তো আঙ্কেল, আপনার যা যা জানার আছে আপনি আপনার ছেলের সাথে ডিসকাস করবেন, ফাইনালি সে আমাকে ফোন দিয়ে কথা বলবে, সে আমার কাছ থেকে ডিসকাস করবে। তো যে নিজের দায়িত্বটাই নিতে পারবে না, তার আঙ্কেল এই পড়াশোনা করে লাভ নাই। বাবা হিসেবে আপনার জিনিসটা আমি শ্রদ্ধা করি, কিন্তু এই ওয়েটা আঙ্কেল ঠিক নাই। আপনি ওর সাথে আলাপ করে ওকে ধাক্কা দিয়ে মাঠে ফেলেন, ও মাঠে নিজে নিজে খেলাধুলা নিজে করুক। আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন ভাইয়া? কোন জায়গাটায় গিয়ে আমরা হয়তো ফাইনালি সাকসেসফুল হইতে পারি না, বা
আমরা ফেল করি কেন করি, বুঝতে পারতেছেন? জি ভাই। সো এই জায়গাটায় আমি আপনাদেরকে বারবারই বলতেছি, আমরা একটু ডিফারেন্ট হতে পড়াশোনা করব। আমরা প্রেশার নিতে শিখবো শুরুর থেকেই। আমরা অনেক ডিপে ঢুকে পড়াশোনা করব, অনেক গভীরে ঢুকে পড়াশোনা করব। কিন্তু আপনি সবসময় যদি এটা এক্সপেক্ট করেন যে আপনার একদম যেগুলা বাংলা রিডিং পড়লে বোঝা যায় সেটা আমি আপনাকে পড়ে পড়ে শোনাবো, এটা হবে না। বুঝতে পারছি? আমি কিভাবে আপনাকে বোঝাতে পারছি? জি জি ভাই। এটা শুরু থেকে ক্লিয়ার থাকেন। হ্যাঁ, আপনি পড়তে গিয়ে যদি ভুল হয়, সাথে সাথে আমি আপনাকে ধরবো ধরবো, বলে দিব যে না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আপনি ধরতে পারেন ভাইয়া তাহলে আপনি পড়ে দেন না, তুমি 10 বার পড়বা, 20 বার পড়বা, সমস্যা কি? কিন্তু নিজে অ্যাচিভ করতে শিখতে হবে। কারণ পরীক্ষার হলে তো আমি তোমার প্রশ্ন বুঝাই দিব না, দিব? একটা অঙ্ক সলভ করা সবচেয়ে কঠিন পার্টটাই হচ্ছে প্রশ্ন বোঝা, তাই না? প্রশ্ন বুঝলে হ্যাঁ এক ভাই। আর এক যোগ কি করতে কে না পারে? হ্যাঁ, এই প্রশ্ন বোঝার আপনার অভ্যাস কি করে হবে? আপনি যদি জীবনে কোনোদিন প্রশ্ন পড়ে বোঝার প্র্যাকটিসই না করেন, হবে? বলেন, বলেন হবে কিনা? হবে না। আমি আপনাকে বলি ভাই, আইবি এর পরীক্ষার প্রিপারেশনে, চাকরির পরীক্ষার প্রিপারেশনে এমন কিচ্ছু নাই যেটা কঠিন। প্রবলেমটা হচ্ছে জুজুর ভয়, মানে অজানা একটা ভয়, আপনারা সেগুলো ফেসই করেন না। দ্যাটস ওয়াই ফেস করেন পরীক্ষার হলে গিয়ে, তখন আর হয় না। ভাই বুঝতে পারছি? ক্লিয়ার? জি সো ভাই। ম্যাথমেটিক্স এর এই সিলেবাস খুবই ছোট, খুবই ছোট সিলেবাস। বাট এই ছোট সিলেবাসটা আপনাকে মিনিমাম মিনিমাম 10 বার শেষ করতে হবে। এপ্রিল মাসের মধ্যে আমরা একবার শেষ করব, আর মে জুন এই 2 মাসে মিনিমাম 3 বার শেষ করব। ক্লিয়ার? আপনি যত বেশি শেষ করতে পারবেন তত লাভ। জি ওকে, ভাই। চলে যাচ্ছি পরের টপিকে। ভোকাবুলারি, জাস্ট তিনটা চারটা জিনিস যদি বলি: ব্যারন্স 333, ইডিয়মস এন্ড ফ্রেজ। 3 নাম্বারটা বাদ দেন, এটা ব্যারন্স 333-এর রিভিশন একই। 4 নাম্বারটা আসেন আছে বেসিক্যালি ওয়ার্ড স্মার্ট 1, নট ইভেন 2। ওয়ার্ড স্মার্ট 1, ওয়ার্ড স্মার্ট 1-এ 850 শব্দ আছে, ইনফ্যাক্ট আরো কম, মানে 800 সামথিং, 850 শব্দ আছে। এই 850 শব্দই এই 333 ও 850-এর মধ্যেও আছে। এই 850 ভোকাবুলারি যদি আমরা শিখে ফেলতে পারি, আমাদের আর কিচ্ছু লাগবে না। এটাই চান্স পাওয়ার জন্য এনাফ। আপনি দেখেন আমার ইউটিউবে এবারে যারা পরীক্ষা দিছে, পরীক্ষার দিন আমাদের একটা ডিসকাশন সেশন ছিল যে কেমন পরীক্ষা হইলো। একদম স্ট্রেট সবাই বলছে ভাই ভোকাবুলারি সব কমন পড়ছে, সব 100% ভোকাবুলারি কমন পড়ছে। বাট যেই জায়গাগুলোতে পারি নাই, কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে যে আসলে এনাফ প্র্যাকটিস করতে পারি নাই, মানে আরো একটু প্র্যাকটিস দরকার ছিল। এই জন্য দুই একটা জায়গায় কনফিউজড হয়ে গেছে। ঠিক আছে, আপনাদেরও কমন পড়বে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমার কোর্সে গত বছর যারা চান্স পায় নাই, এদের একটা বিশাল অংশের মানুষ 2025-এ হিউজ সাকসেসফুল হবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। চাকরি বাকরির পরীক্ষা হোক, সাকসেসফুলের ডেফিনেশন কি? তার মেধা এবং তার প্রিপারেশন অনুযায়ী ভালো রেজাল্ট করতে পারা, তাই না? বুঝতে পারছেন? সাকসেসের ডেফিনেশন কি সবার জন্য একই? কুমিরের জন্য সাকসেসফুল হওয়ার ডেফিনেশন হইতে পারে পানিতে দ্রুত সাঁতার কাটতে পারা। বাঘ সাঁতার কাটতে পারে, তাই বলে কি বাঘ আর কুমির দুজনই সেম রেস ফেস করবে? বলেন, এক একজনের স্কিল এক জীবনেও এক না। রকম। ঠিক আছে, তো আপনি যদি জিরাফকে সাঁতার কাটতে নামায় দেন তাহলে তো হবে না। So ব্যাপারটা হচ্ছে যে যার মেধা অনুযায়ী ভালো করবে, যে যার জায়গাতে ভালো করবে, বিকজ ওরা প্রথম স্টেপটা বুঝে গেছে সেটা কি, কিভাবে প্রিপারেশন নিতে হয় এবং কিভাবে একটা ফেইলিওর কেও ওই জায়গা থেকে সাকসেসে কনভার্ট করতে হয়। অধিকাংশ মানুষ যে ভুলটা করে সেটা ওরা করবে না। সেটা কি? একবার প্রিপারেশন নেওয়ার পর ফেল করলে এরপর আর খবর থাকে না, আবার 3 4 5 মাস পরে পড়াশোনা শুরু করে আবার শুরুর থেকে গত বছর যা পড়ছে সব বাদ, মানে বাদ মানে ভুলে যায়। এটা ওদের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, এটা ইনশাল্লাহ এদের ক্ষেত্রে হবে না। দ্যাটস ওয়াই ইনশাল্লাহ দেখবেন আমাদের সেকেন্ড টাইম যখন এরা পরীক্ষা দিবে, এদের সাকসেস অনেক বেটার থাকবে। ঠিক আছে, যদি ইনশাল্লাহ আগামী বছরটা তুমি আইবিতে আসি, আশা করি সেই জায়গাটায় আমরা এই জিনিসগুলো, গল্পগুলো রেগুলার শেয়ার করবো। লাইফে একবার পিছিয়ে থাকার একটা ভালো দিক আছে কি জানেন? আপনার গল্পটা অনেক বেশি বড় হবে। যে আমি একবার পিছিয়ে পড়ছিলাম বাট স্টিল আই রিকভার্ড, এই গল্পটা অনেক বেশি মজার হয়। সো উই উইল মেক স্টোরিজ, ক্লিয়ার? আমরা গল্প তৈরি করব। ঠিক আছে, পারবেন তো? এটা তৈরি করতে পারবেন? সেই সেই ইচ্ছাটা আছে? আছে বলে অবশ্য কোর্সে ইনশাআল্লাহ জয়েন ভাই। করছি, বাট জি ভাই। এটা ইনশাল্লাহ। এটা ডিটারমিনেশন লেভেলে থাকতে হবে। এনিওয়েজ, তো আমরা ভোকাবুলারিতে আসলে কি কি পড়বো দেখেন। অনলি ব্যারন জিএরই 333, এটা দিয়ে আমরা শুরু করবো। ওয়ার্ড স্মার্ট 1, এই দুইটা জিনিস আমাদের। এর পরের জিনিসগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে প্র্যাকটিস কন্টেন্ট। ওকে, ঠিক আছে, এগুলো আমরা পারবো। এখানে একটা রাইটিংটা আমি এর সাথে আলাপ করতেছি, কারণ এটা ছিল 30+ লিখছে, এখানে আমরা মিনিমাম 100 প্র্যাকটিস করবো, 100 করবো। ঠিক আছে, Just লেখার জন্য লেখা। এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা যখন এই ভোকাবুলারি গুলো শিখবো,
ভোকাবুলারি মানে তো আসলে শব্দার্থ না, যে ভাই আপনি আমাকে ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করেন আমি বলবো না, এটা ভোকাবুলারি না। এই জিনিসগুলো আমরা রিয়েল লাইফে ইউজ করবো, রাইটিং এ ইউজ করবো, স্পিকিং এ ইউজ করব, তখন এটা আসলে আমার মধ্যে পার্মানেন্টলি গেঁথে যাবে, রাইট? ক্লিয়ার? এটা হচ্ছে ভোকাবুলারি শেখা। এবার আসেন রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনে আমরা মোটামুটি 150 রিডিং প্র্যাকটিস করব, রেগুলার আপনাদেরকে দিব আমি। এই যে রিডিং প্র্যাকটিস করবো, সেখানে আবার এই ভোকাবুলারি গুলো ঘুরে ফিরে আসবে, তাই না? আসবে কিনা বলেন? সো আমাদের আরো জিনিসগুলো ফেস করা হবে। বাট রিডিং কম্প্রিহেনশন পরীক্ষা টার্গেটটা ভিন্ন। রিডিং কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে কি বলেন তো? কম্প্রিহেনশন মানে অনুধাবন করতে পারা। তো আমরা রিডিং থেকে কতটুকু বুঝতে পারি, এটাই হচ্ছে রিডিং কম্প্রিহেনশন পরীক্ষায় যেটা আসে তার টার্গেট। এটা আমরা খুব ভালো মতো শিখবো। এটা না মুখস্থ করার কিছু নাই আছে, বলেন এটা কি মুখস্থ বিদ্যার জিনিস? বলেন, রিডিং কম্প্রিহেনশনে আপনি যতই মুখস্থ করেন কোনোদিন ভালো করতে পারবেন? না ভাই। এইটা একমাত্র জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই, আপনি এটা আইবিতে চান্স পাইতে চান, চাকরির পরীক্ষাগুলো ভালো করতে চান, আপনার রিডিং কম্প্রিহেনশন বা রিডিং স্পিড বা রিডিং স্কিল এটা হইতে হবে দুর্দান্ত। অ্যানালিটিক্যাল ভালো করতে চান, আপনার অ্যানালিটিক্যালের একটা প্রশ্ন বিশাল, সেটা কিভাবে ভালো করবেন? যত দ্রুত রিডিং করতে পারবেন তত ভালো করতে পারবেন, রাইট? বুঝতে পারছি, তাই কিনা? ম্যাথ, জি আপনি ভাই। যত যত দ্রুত রিডিং করতে পারবেন তত ম্যাথ প্রশ্নটা তাড়াতাড়ি পড়তে পারবেন, তাই না? ক্লিয়ার? দ্যাটস ওয়াই রিডিং এ আমাদের প্রচুর ইফোর্ট দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। আপনারা দেখবেন কয়েকটা ক্লাস পরেই আমি আপনাদেরকে ট্রান্সলেশন করানো শুরু করাবো, যে এই রিডিংটা পড়ে তুমি ট্রান্সলেট করো। সরি, সে বিসিএস এর পরীক্ষা দেখবেন রেগুলার ট্রান্সলেশন আসে। আমি এখানে দেখবেন ইউটিউবে ভিডিও আছে আমার, যে ট্রান্সলেশন করতে দিছি, ম্যাথের ট্রান্সলেশন করতে দিছি, কিছু কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেনের ট্রান্সলেশন করতে দিচ্ছি। কেন ভাই? এটা হচ্ছে একই সাথে রদ দেখা এবং কলা বেচা, যে আমি শিখবো ম্যাথ, আমি শিখবো অ্যানালিটিক্যাল, বাট সেটা আমাকে ইংলিশের স্কিল বাড়াবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি তো ভাই। একটা জিনিস শিখে শুধুমাত্র সেটা না শিখে সেখান থেকে আরো অনেক কিছু কিভাবে বের করা যায়, এটাই ইফিসিয়েন্সি, তাই না? বুঝতে পারতেছেন? জি ভাই। এবারে আসেন গ্রামার। আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট এটা হইতে পারে, ঠিক আছে? গ্রামার অংশটা ভালো করতে পারা। এখানে ক্লিপস তোফেল, এই বইটা একদম ম্যান্ডেটরি, আমাদের পড়তেই হবে। ইটস ভেরি ইজি। আপনি আপনার লাইফে এত সহজ গ্রামার বই কোনোদিন পড়েন নাই। আমি আবারও বলে দিই, আপনি আপনার লাইফে এই যে ক্লাস এতদিন পড়ে আসছেন, বাংলাদেশি কোনো রাইটারের বই এত সহজ না। এতটাই সহজ একটা বই এটা। জাস্ট আপনাকে ঠান্ডা মাথায় ক্লিপস তোফেল বইটা রিডিং পড়তে পারতে হবে, একটা খাতা কলম নিয়ে। এটাই এটাই চ্যালেঞ্জ। ওকে, সো ডোন্ট ওয়ারি, এটা আমরা অনেকবার পড়বো। আমরা মিনিমাম 3 বার ক্লিপস তোফেলটা আমাকে পড়তে হবে আমাদেরকে। আমি গাইড ভাইয়া করবো, আমরা আলাপ করবো। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া ক্লিপস্টোফেলের একটা বাংলা ভার্সন আছে জয়কলির, ওটা কি পড়া যাবে? না, ওটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না। ওকে ভাইয়া। বাংলায় কেন পড়তে হবে? শিখতে যাচ্ছি ইংলিশ, তো বাংলায় কেন পড়তে যাব? ওইটা পড়লে কোনো দোষ নাই। যেমন ধরেন মাস্টার নামে একটা বই আছে, এখন খুব ভালো পপুলার ইংলিশের, মাস্টার। আপনারা হয়তো যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তারা পড়েন, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বাট ওটা দরকার নাই। ক্লিফটোফেলের এই বাংলা বই, ওটা তো ক্লিফটোফেলের ট্রান্সলেশনই করছে, দরকার নাই। আপনি ডিরেক্ট ক্লিফটোফেল বইটাই পড়েন, এটা বেটার হবে, ঠিক আছে? কি বলছি বুঝছেন? বাট ওকে কেউ ভাইয়া। যদি ওই জায়গা থেকে পড়েন কোনো সমস্যা নাই। বাট আই ডোন্ট সাজেস্ট, যেহেতু আমি চ্যালেঞ্জটা ফেস করবো ইংলিশ পড়তে গিয়ে, আমি ওটা পড়াই বেটার। তবে আপনি এটা করতে পারেন, কারো যদি মনে করেন যে আপনি আরো একটু ইনভেস্ট করতে চান ক্লিফটোফেল বইটার পাশাপাশি, আপনি যদি মনে করেন যে আপনি জয়কলির এই বাংলাটা রাখবেন, রাখতে পারেন, যে ওকে যে জায়গায় বুঝবো না সে জায়গায় একটু এখান থেকে দেখে নেবে, এটা হইতে পারে। বাট বুঝবেন না এমন কোনটা হবে না। কি বলতে বুঝছেন? জি বুঝবেন ভাইয়া। না এমন কোনটা হবে না। তো যেটা বুঝবেন না সেটা আপনি 2 বার পড়লে বুঝবেন, 3 বার পড়লে বুঝে যাবেন। আপনাকে জাস্ট বুঝতে হবে যে ভাই আমি মাথা খাটায় পড়তে পারি কিনা। ক্লিফটোফেল বইটা কিন্তু বেসিক্যালি ক্লাস 10 এর স্ট্যান্ডার্ডের মানুষজন বুঝতে পারবে। আমাদের দেশে ক্লাস 10-এ যদি কাউকে ক্লিফটোফেল বইটা পড়তে চাও পারবে, এই লেভেলের লেখা, এতটা সহজ ভাষায় লেখা, ঠিক আছে? বুঝতে পারছি। এরপরে জি বেসিক্যালি ভাই। এইটা 1 নাম্বার, ক্লিফটোফেল পড়া মানে শুধু প্রিপারেশন শেষ হইলো। বাট ম্যানহাটান সেন্টেন্স কারেকশন, এই বইটা আমাদের হচ্ছে পরীক্ষার জন্য পড়তে হবে। আপনারা যারা সেন্টেন্স কারেকশন, ইরর ডিটেকশন এই টার্মগুলোর সাথে পরিচিত, এই জিনিসগুলো আমাদের এইখান থেকে পড়তে হবে। আর 3 নাম্বার এই বইটা জিমেট আলটিমেট গ্রামার, সেম জিনিস, এটা একটা গাইড বুক, আমরা এই বইটার থেকে পড়বো। এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, এটা খুব বেশি কিছু পড়তে হবে না, শুধু প্র্যাকটিস গুলো করলেই হবে। তো এই যে দেখেন, এই 3টা জিনিস শেষ করতে ইংলিশে, আমি আপনাকে আবারও বলি, মিনিমাম 100 ক্লাস লাগবে, মিনিমাম। এখন আমাকে বলেন, ইজ ইট পসিবল 100 ক্লাস আমি আপনাকে বসে বসে নিব? বলেন, সম্ভব? আচ্ছা 100 ক্লাস, আবার বলি 100 না ক্লাস মানে ভাই। কয় কয় ঘন্টা? না। 1 ঘন্টা করে 100 ক্লাস, স্ট্যান্ডার্ড টাইম ধরলাম 1 ঘন্টা করে 100 ক্লাস, মানে 100 ঘন্টা সময় লাগবে
এখন আপনি আমাকে বলেন, ইজ ইট পসিবল, ইজ ইট রিয়েলিস্টিক যে আমি আপনাকে 100 ঘন্টা 100টা ক্লাস নিব? পসিবল? বলেন, না সবাই কথা বলেন। না ভাই। বাট যেটা পসিবল সেটা কি, এর মধ্যে আপনি হচ্ছে 50 ঘন্টা সময় দিবেন, 60 ঘন্টা সময় দিবেন, বাকিটা আমি দিব, রাইট? বলেন, এটা পসিবল, তাই কিনা? আচ্ছা, জি জি ভাই। এই যে জি একশো ভাই। ঘন্টার কথা বললাম, কেন 100 ঘন্টা? মনে করেন ক্লিপস তো ফেলবো এর প্রথম চ্যাপ্টারে আছে, সেন্টেন্স মানে কি, সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই মনে করেন এরকম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা জিনিস মিলে একটা সেন্টেন্স হয়। এই জিনিস কি আমার আপনাকে পড়ানোর দরকার আছে? বলেন, আছে কিনা? এটা আপনার পড়ার দরকার না আছে, আপনি আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন এটা পড়ে, ঠিক আছে? আপনার পরীক্ষা হয়তো এরকম কমন কিছু জিনিস আসবে যে এইটা মিসিং কি জিনিস, আপনি পারবেন, যেটা পড়লে আপনি নিজেই বুঝবেন, সেই জায়গায় আমি আপনাকে আর জাস্ট প্লেটে দিয়ে দিব যে ভাই তুমি এটা করো, আপনি করে আমাকে জানাবেন হ্যাঁ এটা আমি পারছি। এই আমাদের লার্নিং সেশনটা কমপ্লিটলি বাচ্চাদের মতো হবে। প্রথমে আমরা একদম হচ্ছে বুকের দুধ দিয়ে শুরু করব, ঠিক আছে? মাঝে মাঝে সেটাতে ঝামেলা হইলে আপনি যে আর্টিফিশিয়াল যে মিল গুলো আমাদেরকে নিতে হয় সেটা মাঝে মাঝে নিবেন, ঠিক আছে? এরপরে আপনি একটু একটু করে জাউ ভাত খাওয়া শুরু করবেন 6 মাস বয়স হইলে, ঠিক আছে? দেখছেন কিনা মিনা কার্টুনে, দেখছেন এগুলা? সাথে একটু ডিম দেয়। দেন পাশাপাশি এরপরে আপনি আস্তে আস্তে করে সব ধরনের খাবার খাওয়া শুরু করবেন। এই যে গ্রাজুয়ালি আমাদের প্রত্যেকটা লার্নিং আমরা এভাবে করবো, বাট আপনি এই কথাগুলো এত ডিটেলস আমি কেন বলতেছি জানেন? আপনার কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে আপনি সময় দিবেন, এটা মাস্ট। আমি কিভাবে বুঝতে পারতেছি কেন আজকে এটা কাইন্ড অফ, কিন্তু আজকে আরেকটা ওরিয়েন্টেশন ক্লাস করতেছেন, বাট আজকে একটু কন্টেন্টের উপরে আলোচনা। বুঝতে পারতেছেন ভাই? কথাগুলো কি বুঝতে পারতেছেন? শোনা যাচ্ছে? জি ভাই। ভাইয়া বুঝতে পারছি। সো আমি আপনাকে বারবারই বলতেছি, ইউ হ্যাভ টু গিভ টাইম, আপনাকে সময় দিতে হবে এন্ড মেক ইট ইউর বেস্ট টাইম। আপনার জীবনের সেরা সময়ে কনভার্ট করতে হবে আগামী 6টা মাসকে। ক্লিয়ার? সারা জীবনে যা জি পড়েন নাই তার চেয়ে ভাই। অনেক বেশি পড়তে হবে, কারণ আপনার পড়া শেষ হইলে, মাত্র সিলেবাস শেষ হইলো, স্টিল লং ওয়ে টু গো, রাইট? তাই না? আপনার ওই ইয়েটা শুনছেন, মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই লাইনটা শুনছেন আগে? জি ভাই, কাগজে এটা লেখেন, জি ভাই। কাগজে লেখেন মাইলস টু গো বিফোর আই স্লিপ, গুগলে সার্চ করে। ভাইয়া লেখেন, এটা কাগজে লেখেন, মাইলস টু গো বিফোর আই স্লিপ, একটু লেখেন, বাকিটা গুগলে সার্চ দিবেন। সো যেদিন আমাদের সিলেবাস শেষ হবে ওই দিন আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, জাস্ট সিলেবাসটা শেষ করলাম, স্টিল মাইলস টু গো বিফোর আই স্লিপ, এখন অনেক কাজ বাকি। ক্লিয়ার? বাকিটা গুগলে সার্চ দিয়ে লিখবেন। আমি আপনাকে রাইটিং অ্যাসাইনমেন্ট দিচ্ছি, একটা অ্যাসাইনমেন্ট নাম্বার, এটা সাবমিট করবেন হচ্ছে 25শে ডিসেম্বর, যে অ্যাসাইনমেন্ট আছে তার মধ্যেই, ঠিক আছে? এটাই, রাইট সামথিং অ্যাবাউট মাইলস টু গো বিফোর আই স্লিপ। গুগলে সার্চ দিয়ে যা পাবেন ওরকম করে শিখবেন, এবার নিজের ভাষায় লিখবেন। ওকে? ঠিক আছে? বাংলায় না ইংলিশ? ইংলিশে ইংলিশে লিখবেন। ভাইয়া কতটুকু কয়লাইনের ভিতরে? এক পেজে একটা A4 পেপারের পেজ, বা একটা সাদা কাগজে, একটা খাতার কাগজে যতটুকু লিখতে পারেন, ঠিক আছে? সর্বোচ্চ 20 লাইন, মানে 20টা সেন্টেন্স হবে, সর্বোচ্চ 20টা সেন্টেন্স। এটা পার্মানেন্টলি জেনে নেন আজকে থেকে, যে কোনো রাইটিং অ্যাসাইনমেন্ট আনটিল আই মেনশন এনিথিং এলস, 20 সেন্টেন্সেস, 20 লাইন, এক পেজ, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, আগাই। এই যে দেখেন 5, 6, 7, এই জিনিসগুলো আমাদের কমপ্লিটলি প্র্যাকটিস জিনিস। 4 নাম্বারটা প্র্যাকটিসে চিন্তা করতে পারেন, এগুলো আমরা নিজেরা ইয়ে করবো, ঠিক আছে? এই গ্রামার ফোকাস নামে একটা পিডিএফ ইউটিউবে আপনি ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন। 50টা রুল আছে, প্র্যাকটিস রুল, বেসিক্যালি আমরা যা উপরে শিখে এসেছি ওগুলো দিয়ে জাস্ট ছোট ছোট প্র্যাকটিস কোশ্চেন দেয়া, ঠিক আছে? আগাই চলেন। নেক্সট, পাজল বা অ্যানালিটিক্যাল পার্টে যদি বলি, জিআরই বিগ বুক নামে একটা বই বাজারে পাওয়া যায়। এটা ওল্ড জিআরই, এখন আর জিআরই এভাবে হয় না, জিআরই পরীক্ষা চেঞ্জ হয়ে গেছে, বাট ওল্ড জিআরই বইয়ে এরকম হচ্ছে 27টা মডেল টেস্ট আছে, যার মধ্যে প্রত্যেকটা মডেল টেস্টে 2টা করে সেকশন আছে, যেগুলো পাজেলের, মানে 54টা সেকশন। 54টা সেকশনে হচ্ছে ধরেন 2টা বা 3টা করে পাজেল আছে, ধরেন গড়ে 2টা করে ধরলে 100 পাজেল ওখানে আছে ধরেন, ঠিক আছে? বা ধরেন আরেকটু বেশি, ধরেন 130টা পাজেল আছে। এই 130টা পাজেল আসলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো 130টা লাগবে না, আমি এখান থেকে মোটামুটি আপনাদেরকে 50টা করাবো। ওই 50টা আপনারা যদি ভালো মতো করে তাইলে হবে, আমরা শুরু থেকে এগুলো করবো, ঠিক আছে? বা একদম শেষে গিয়েও করতে পারি, বাট আগে আমাদের রিডিং স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তো ব্যারন্সের একটা জিআরইর বই আছে, এটা ওল্ড জিআরইর বই, ঠিক আছে? এটা 12th এডিশন, এটা মার্কেটে পাওয়া যায়। আর আপনাদের কেনার দরকার নেই, আমি পিডিএফ থেকে দিয়ে দিব, ঠিক আছে? এর পরের যে 2টা পার্ট,
ডেটা সাফিসিয়েন্সি যে বেসিক্যালি ম্যাথমেটিক্স এর পার্ট, এটা আসলে অ্যানালিটিক্যাল অংশের পার্টটা আমরা যখন ম্যাথ শিখবো তারপরে ডেটা সাফিসিয়েন্সি ইজিলি হয়ে যাবে, এটার জন্য আলাদা করে কিচ্ছু পড়তে হবে না। ডেটা সাফিসিয়েন্সি আলাদা একটা লাইনও পড়তে হবে না, এটা ম্যাথের পার্ট, ম্যাথ শিখলে এটা হয়ে যাবে। ক্রিটিক্যাল রিজনিং বেসিক্যালি এটার জন্য আলাদা করে আমাদের কিচ্ছু পড়তে হবে না, এটা বেসিক্যালি ইংলিশ রিডিং এর পার্ট। অ্যানালিটিক্যাল পার্টে আমাদের পড়তে হবে শুধু পাজল শিখতে হবে, বাট ক্রিটিক্যাল রিজনিং ইটস কমপ্লিটলি এ পার্ট অফ রিডিং। আমরা যত ভালো ইংলিশ রিডিং পারবো আমি তত ভালো ক্রিটিক্যাল রিজনিং সলভ করতে পারবো। ক্লিয়ার? এটা বেসিক্যালি রিডিং কম্প্রিহেনশন, একটা ডিফারেন্ট ফরম্যাট। রিডিং কম্প্রিহেনশনেরই একটা ডিফারেন্ট ফরম্যাট এই প্রশ্নটা। ক্লিয়ার? ইটস নট এ ডিফারেন্ট কোশ্চেন, বাট রিডিং কম্প্রিহেনশনে যেমন বলা থাকে এই প্যারাগ্রাফ থেকে পড়ে কি বুঝতে পারছো, ওরকম একটা পার্ট। ঠিক আছে? ক্লিয়ার? সেই সিলেবাস শেষ করার পরে আমাদের মাত্র সিলেবাস শেষ হইলো। ঠিক আছে? তো আবারও বলতেছি ভাই, শুরুর থেকে এতটুকু ভয় রাখেন, যে জিনিসগুলো সহজ, বাট ভয়টা কোথায়? আমাকে সময় দিতে হবে। আমি যদি সময় না দিই আমি পারবো না। তো আপনাকে কচ্ছপের মতো আগাইতে হবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে? ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। তো আবার একটু মনে করাই দিই ভাইয়া, এই সময়গুলো আপনাদেরকে দিতে হবে, মাথায় রাখতে হবে যে ভাইয়া আমি সময় দিব। আপনাদের একটা মাত্র জিনিস থাকবে, স্টে ফুলিশ স্টে হাংরি, যেটা বলছি। আপনারা হাংরি হয়ে থাকবেন যে ভাইয়া আমি, আমাকে আর কি করতে হবে বলেন, আমি রেডি, আই এম রেডি টু ডু এনিথিং। আমাকে খালি দেন আমি পড়তে পারবো, আমাকে খালি দেন আমি পড়তে পারবো। আপনার মধ্যে এই হাঙ্গারটা থাকতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাই। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই হাঙ্গারটা আপনাদের মধ্যে থাকতে হবে। ওকে? এবারে চলেন আমরা একটু আমাদের এই আলোচনায় ব্যাক করি যে মায়ের কাছ থেকে কি কি শিখবো। আমাদের মনে করেন সিলেবাস শেষ। ঠিক আছে? এখন ভাই একটা জিনিস বলি, আপনার মা সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কি করে বলেন তো? অলমোস্ট অধিকাংশের মাই যেটা করে, নামাজ পড়তে যদি যায় তার আগে সে চেক করে ফ্রিজ থেকে কি কি নামায় রাখতে হবে, কারণ ডিপ থেকে এখন নামায় না রাখলে সেটা তো পানি ছাড়বে না, তাই সে রান্না করতে পারবে না। সে সকালবেলা দেখবেন ডিপ থেকে সে মুরগির মাংসটা হোক, মাছ হোক, হোয়াট এভার ইট ইজ, এটা ডিপ থেকে নামায় রাখে, ডিপ ফ্রিজ থেকে নামায় রাখে। ওটা নামায় রেখে সে হয়তো ফ্রেশ হয়, এরপরে সে হয়তো চা বানায়, নাস্তা রেডি করে, তাই না? ঠিক আছে? এখন নাস্তা যে রেডি করবে এটার জন্য তার কি আগের থেকে তার জানা থাকতে হয় আজকে তার বাসায় চাল ডাল কিংবা হচ্ছে হোয়াট এভার আটা রুটি, মানে আটা বানাইতে হলে আটা আছে কিনা, তাই না? লবণ আছে কিনা, এগুলো তাকে মাথায় রাখতে হয়, তাই না? বুঝতে পারতেছেন? জি ভাই। তার মানে আপনার দিন শুরু হচ্ছে সকালবেলা, বাট আপনার মায়ের দিন শুরু হচ্ছে আগের দিন রাতে। কারণ সে আগের দিন রাতেই তাকে চিন্তা করছে যে কালকে সকালে উঠে সে কি কি করবে। এবারে দেখেন, আপনাকে নাস্তা করে রেডি করে দেওয়ার পরে, বা বাসার সবাইকে, আপনি বাসায় না থাকলে আপনি হোস্টেলে থাকতে পারেন, বাট বাসার কথাই বলতেছি, বাসার সবাইকে নাস্তা রেডি করে দেওয়ার পরে যে যার মতো নাস্তা খেয়ে যে যার কাজে যায়, আপনার মা আবার চিন্তা করে ওকে বাজার করতে হলে বাজারে যাচ্ছে। এই দেখেন, বাজারে যাওয়ার সময় তাকে তো, তার তো ডেইলি একটা বাজেট আছে, তাই না? মানি ম্যানেজমেন্ট। এখনকার দুর্মূল্যের যে মানে দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে দেখেন আপনার মায়ের হাতে কিন্তু টাকা বাড়ে নাই, কিন্তু তাকে কিন্তু একই বাজেটে চলতে হচ্ছে, তাই না? তার মানে প্রতিনিয়ত তাকে ডিসিশন নিতে হচ্ছে সে কোন খাবারটা কমাবে, কোন জিনিসটা কম কিনবে, যেটা আবার আপনি বুঝতে পারবেন না, রাইট? আপনার উপরে যেন কেউ বুঝতে না পারে, আপনি যেন বুঝতে না পারেন। এবারে আসেন, এটা গেল মানি ম্যানেজমেন্ট। এবারে আসেন, আপনার মা মুরগিওয়ালা, মাছওয়ালা, কাজের বুয়া, সবাইকে তেল মেরে চলতে হয়, হয় কিনা বলেন? হ্যাঁ, হয় কিনা? হ্যাঁ। শুনতেছেন? এখন জি দেখেন, এটা ভাই। তেল মারা না, বেসিক্যালি ম্যানেজ করে চলা। তেল মেরে তো লাভ নাই, ম্যানেজ করে চলা। কাজের বুয়াকে এক এক লাইনের জায়গায় দুই লাইন বললে সে পরদিন থেকে আসবে না, ঝামেলা, তাকে ম্যানেজ করে চলতে হয়। সিমিলারলি মাছওয়ালাকে আজকে একটু একটা কথা বললে সে পরদিন থেকে আপনার গলিতে আর ঢুকবে না, আপনার কাছে মাছ বিক্রি করবে না, আর এক ঝামেলা। এই যে প্রত্যেকটা জিনিস, এগুলো হচ্ছে কি পার্সন ম্যানেজমেন্ট, তাই না? বুঝতেছেন? আচ্ছা, একই রকম চিন্তা করেন, সে যখন বাজারে কোনো একটা জিনিস, ডাল কিনতে যায়, চাল কিনতে যায়, একেবারে মাছ কিনে, তাকে চিন্তা করতে হয় এতগুলা মাছ একবারে কিনে ফেলবো, থাক, এটা কয়দিন পরে কিনে, সবাই হয়তো এক মাছ টানা একদিন খাইতে ভালো লাগবে না। এই যে প্রত্যেকটা জিনিস তাকে ম্যানেজ করতে হয়। এবারে খেয়াল করেন, হঠাৎ করে আজকে মাইকিং করতেছে, আগামীকাল সারাদিন গ্যাস থাকবে না, গ্যাস থাকবে না। আপনার কোনো টেনশন আছে? টেনশন কার? আপনার মায়ের। আগামীকালকের রান্নাটা আজকে রান্না করে রাখতে হবে। এই যে একটা সাডেন সিচুয়েশন, এটা ফেস করতে হচ্ছে কাকে? আপনার মাকে। এই যে ইচ এন্ড এভরি মাকে। মোমেন্ট, এই যে ইচ এন্ড এভরি মোমেন্টের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গুলা তাকে একজন অতিমানবী করে তুলছে। আপনি আপনার লাইফে যত বই পুস্তক খুলে পড়াশোনা করেন, ইউ ক্যানট বিট ইউর মাদার ইন সিচুয়েশন হ্যান্ডলিং। ইউ ক্যান অনলি লার্ন ফ্রম ইউর মাদার ইফ ইউ ওয়ান্ট টু বিট হার। এই সিচুয়েশন গুলো আমি হ্যান্ডেল করব। এখন
এই টোটাল জিনিসগুলো আপনার মায়ের জন্য যেমন ভালো, আপনার জন্য ঠিক ততটাই খারাপ। কেন বলেন তো? কারণ আপনার মা এগুলো আপনারা কিছু করতে দিচ্ছে না, তো আপনি শিখবেন কই থেকে? বুঝতে পারতেছেন? এতক্ষণ তো আম্মুর নামে ভালো কথা বললাম, এবার সবচেয়ে খারাপ কথা হলো এগুলো মা একা করতেছে, সে একা শিখতেছে, আমাকে কিছু করতে দিচ্ছে না। আপনি কি কথা বুঝতে পারতেছেন? জি এই ভাইয়া। জি ভাই। জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি। সো অল উই নিড টু ডু, আম্মুকে দেখে দেখে এই জিনিসগুলো শেখা, ইচ এন্ড এভরি ডে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে শেখা। আপনি কোনো দিন টানা পড়াশোনা করে 2 মাস 3 মাসে এই লেভেলের ইফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারবেন না। সাকসেস ইজ এ হ্যাবিট, সাকসেস ইজ এ ডেইলি লাইফ থিং। আপনি যদি প্রতিদিন রিয়েল লাইফে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকেন, পরীক্ষার হলে অবশ্যই আপনি ভালো করবেন। ইউ ক্যানট জাস্ট মেমোরাইজ অ্যান্ড ডেলিভার ইট ইন দ্য এক্সাম হল। ক্লিয়ার? যে খালি মুখস্থ করে গেলাম আর পরীক্ষার হলে গড় গড় করে ঢেলে দিয়ে আসলাম, ইটস নট গোয়িং টু হ্যাপেন। ভাই বুঝতে পারছি? আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি এটা ভাই। এটা জি ভাই। এতটা ইজি হবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে এই জায়গাটায় বুঝতে পারতে হবে যে আমাদেরকে এই যে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারতে হবে, যে ভাইয়া আমি আসলে জিনিসগুলো নিজের মতো করে প্রতিদিন প্র্যাকটিস করতেছি, প্রতিদিন এই সিচুয়েশন হ্যান্ডেলিং শিখতেছি। এই সিচুয়েশন হ্যান্ডেলিং কখনোই হুট করে শেখা সম্ভব না। এটার জন্য আমাদেরকে এই সিচুয়েশন গুলা ফেস করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? সো জি ভাইয়া। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল ডিসকাশন ছিল, যে আমরা কি কি পড়বো, কিভাবে পড়বো। আমরা একটা আইডিয়া পাইছি। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রতিদিন প্রচুর সময় দিতে হবে। প্রতিদিন আমি যে টপিক গুলো বা যে জিনিসগুলো পড়াশোনা দিব, এগুলা একটুও ডেডলাইন মিস করা যাবে না। বিকজ আপনি তো বুঝতেই পারতেছেন, সিলেবাস শেষ করা প্রিপারেশনের মাত্র 50% কাজ। যদি ঠিক মতো করতে না পারি, এবং এটা সবচেয়ে সহজ কাজ, আবারও বলি এটা সবচেয়ে সহজ কাজ। আপনি যত বেশি রিভিশন দিতে পারবেন, আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। কারণ রিভিশন দিতে গেলে আপনি বুঝতে পারবেন আপনার দুর্বলতা কোথায়। দ্যাটস ওয়াই মাই সাজেশন ইজ, প্রথমবার যত দ্রুত পারি আমরা টেনে সিলেবাস শেষ করবো। হ্যাঁ, অবশ্যই গ্যাপ রেখে না, অবশ্যই খরগোশের মতো না, অবশ্যই কচ্ছপের মতো। বুঝতে পারতেছেন? আপনি যদি অনেক দ্রুত শেষ করতে চান আবার সবকিছুই পড়তে চান, তাহলে অন্যদের সাথে আপনার পার্থক্যটা কি থাকবে বলেন তো? সময়। আপনি মনে করেন শেষ করতে চান 30 দিনে, কিন্তু আপনি পুরোটা আবার সবচেয়ে ভালো মতো পড়তে চান, তাহলে ওই 30 দিনে আপনাকে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হবে, রাইট? সবার চেয়ে বেশি সময় দিতে হবে। ক্লিয়ার? এটা বুঝতে পারতেছেন? জি জি ভাইয়া। তো ভাই জি আপনি ভাই। সবাই একটু খাতায় লেখেন এই জিনিসটা, যে আরেকটা অ্যাসাইনমেন্ট, যে আগামী 6 মাস আমি কতটুকু সময় পড়াশোনার পিছনে দিব। এইটা নিজে একটা নিজের মতো করে একটা প্ল্যান লিখবেন। ঠিক আছে? ডেইলি কতটুকু সময় দিবেন, কিভাবে দিবেন। কেউ অফিস করেন, কেউ হয়তো কি বলবো যে বাসায় জিনিসটা এরকম করে ফেস করতেছেন, আপনার কিছু চ্যালেঞ্জ থাকতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে আসলে মাথায় রাখতে হবে। এইগুলোর মধ্যে আপনি কিভাবে সময় বের করবেন, এটা আপনি এখনই সলিড প্ল্যান করে ফেলবেন। এটা আরেকটা অ্যাসাইনমেন্ট লেখেন। এটা কিন্তু এক একজনের অ্যান্সার কমপ্লিটলি এক এক রকম হবে, রাইট? যে জব করেন, আপনি কি চাকরি ছাড়তে পারবেন? বিকজ ইউ হ্যাভ ফ্যামিলি ডিমান্ড, তাই না? তো এই সব কিছু ম্যানেজ করে আপনি কিভাবে বের করবেন, ডেইলি কতটুকু সময় বের করতে পারবেন। ঠিক আছে? সেই সময়টা আরেকটা জিনিস খেয়াল করেন, অফিস করে এসে ভাই ইউ আর টায়ার্ড, টায়ার্ড জোরে বললে তো হবে না যে ভাই আমি জোর করে পড়ে ফাটায় ফেলবো। আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু সময় দিতে পারবেন। এটা এখনই প্ল্যান করে ফেলবেন। ঠিক আছে? এটা একটা অ্যাসাইনমেন্ট আকারে 1 পেজে লিখে ফেলবেন। ইটস ইউর প্ল্যান। টাইটেলটা এরকম হইতে পারে, মাই প্ল্যান টু ইউটিলাইজ মাই টাইম। ক্লিয়ার? ঠিক আছে? সো আজকের ক্লাস মোটামুটি শেষ। ডিসেম্বর মাসে আমি আপনাকে বলছি যে 25শে ডিসেম্বর পর্যন্ত আমাদের স্ট্রেট পড়াশোনা খুব বেশি থাকবে না, বাট এই জিনিসগুলা কিন্তু পড়াশোনার পার্ট, এটা বুঝতেছেন? ভাইয়া জি ভাইয়া। টাইটেলটা কি জানি একটু বলছিলেন, মাই প্ল্যান টু ইউটিলাইজ। মাই প্ল্যান টু ইউটিলাইজ মাই টাইম। আপনার ওকে। প্ল্যানটা কি নিজের সময় ব্যয় করার জন্য? ওকে। আবার একটা কথা বলি, এটা আগের দিন হয়তো বলছিলাম, আপনাদের সবার ধারণা আপনারা মেধায় পিছিয়ে আছেন। সো ইউ নিড টু বিট ইউর মেরিট বাই ইউর স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, বাই ইউর টাইম। ওকে? বুঝতে পারতেছি? আপনার ধারণা আপনি মেধায় পিছিয়ে আছেন, এটা কিন্তু আমি বলতেছি না, আমার ধারণা না। আমি আমি আপনাদের সবার মেধার উপরে কনফিডেন্ট। মানে আইবিএ তে চান্স পাওয়া, চাকরির পরীক্ষা চান্স পাওয়ার জন্য যতটুক মেধা লাগে ওর 10 গুণ মেধা আল্লাহ আপনারে দিছে। আপনি নাসায় যাইতে চাইলে, আপনি মহাকাশে যাইতে চাইলে হয়তো এমন মেধা লাগে, সেটা হয়তো আপনার আমার আল্লাহ অত সবাইরে দেয় নাই। কিন্তু এইখানে যেটুক লাগে এই মেধা আল্লাহ আমাদের সবাইরে দিছে। কি বলছি বুঝছেন? ঠিক আছে? তো এইটা নিয়ে, তো জি ভাই। একমাত্র যে যে জায়গাটা গ্যাপ, সেটা হচ্ছে আমরা এনাফ ঘষি নাই। এনাফ ঘষা বুঝেন?
আপনার কাছে আলাদিনের চেরাগ ঠিকই আছে, আপনি ঘষতেছেন না, না ঘষেই মনে করতেছেন আরে আমার চেরাগে তো দৈত্য নাই। আরে ভাই ঘষতে থাক, ঘষতে ঘষতে বাইর হবে। কথা বুঝছেন? জি ভাইয়া। সো আলাদিনের চেরাগ আপনারও আল্লাহ দিচ্ছে, বাট আপনি ওটা মরিচে ভরে রাখছেন। ঠিক আছে, আপনার ওটা চকচক করতেছে না, কারণ আপনি এনাফ ওটারে মালিশ করেন নাই। ঠিক আছে, ওকে। সো কারো কোনো প্রশ্ন থাকলে সেই জিনিসগুলো বলেন। আজকে থেকে আপনি আপনার আম্মুকে, ঠিক আছে, হাইয়েস্ট লেভেলের অবজার্ভ করবেন। আর একটা অ্যাসাইনমেন্ট লেখেন, এটাই লাস্ট। ঠিক আছে, আর একটা অ্যাসাইনমেন্ট লেখেন, এটাই লাস্ট অ্যাসাইনমেন্ট আজকে। এটা বাংলা ইংরেজি ভাবে লিখেন, লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট ওই যে 20 লাইনের মধ্যে লিখবেন। অ্যাসাইনমেন্ট হচ্ছে রাইট ওয়াই ইয়োর মাদার ইজ এ পারফেক্ট ক্যান্ডিডেট ফর আইবিএ অ্যাডমিশন টেস্ট। অ্যাসাইনমেন্টে শুনছেন? জি অ্যাসাইনমেন্টে ভাইয়া কি সবাই শুনছি। রাইট ওয়াই ইয়োর মাদার ইজ এ পারফেক্ট ক্যান্ডিডেট ফর আইবিএ অ্যাডমিশন টেস্ট। আমাদের আম্মুদের যদি শুধুমাত্র সিলেবাসটা শেষ করানো যায়, ওইবার অ্যাডমিশন টেস্টে হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে, মানে ভয়ঙ্কর কম্পিটিশন। বিকজ তারা সবাই সিচুয়েশন হ্যান্ডেলিং এ অনেক ভালো থাকবে। ঠিক আছে, তো এবার বলতেছিলেন ভাই এই জিনিসগুলো আসলে মেটাফোর। মেটাফোর মানে বুঝছেন, সিম্বলিক। ডেফিনেটলি তারা অ্যাডমিশন টেস্টে বসতে যাচ্ছে না, বাট এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা তার কাছ থেকে কি কি শিখবো। এই জিনিসটা আপনি যখন লিখবেন, আপনি বুঝতে পারবেন যে তার কাছ থেকে আপনার কোন কোন জিনিস শিখতে হবে। প্রশ্নটা একটা, বাট অ্যান্সার কিন্তু ভিন্ন হবে, রাইট? সে তো আর আইবি অ্যাডমিশন টেস্টে বসতে যাচ্ছে না, বাট আপনি লিখবেন এমন ভাবে, এটা লিখলে আপনি বুঝতে পারবেন তার এই গুণগুলো আমাকে অর্জন করতে হবে। ক্লিয়ার? তাই তো? জি ভাইয়া। ক্লিয়ার ভাই। তো এটা হচ্ছে, ভাইয়া অ্যাসাইনমেন্টটা আরেকবার একটু বলা যাবে? আমার নেট মাঝখানে চলে গেছি তো, হ্যাঁ কোনো শুনতে পারি নাই। সমস্যা নেই, সমস্যা নেই। রাইট ওয়াই ইয়োর মাদার is a perfect candidate or best candidate for IB admission test. ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। এটা সাবমিট ডেট? আচ্ছা, 25 তারিখ, 25শে ডিসেম্বর। এর তাহলে আগেরটা আজকে কি দুইটাই অ্যাসাইনমেন্ট গেছে ভাই? আজকে ভাইয়া, হুম, মাইলস টু গো বিফোর আই স্লিপ ওটা কি হচ্ছে 25 ডিসেম্বর ছিল? হ্যাঁ ভাইয়া, 25 ডিসেম্বর ছিল। আজকে যে কয়টা বলছি সব কয়টাই 25শে ডিসেম্বর সাবমিশন ডেট। ঠিক আছে, আচ্ছা আমাদের আমি নেক্সট ক্লাস, আমি মনে হয় একটা মিস করে গেছি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, এটা আচ্ছা। গ্রুপে ছবি পাবেন। আর রেকর্ডেড ক্লাস তো থাকবে, সমস্যা নেই, সেখান থেকে শুনে নিবেন। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে, 19 তারিখ লেখেন, 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার। ঠিক আছে, ওকে। তার আগে আমাদের আরো কয়েকটা জিনিস করতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন এগুলো এখন এক্স্যাক্টলি মানে মুখস্থ করতে হবে এমন কিছু না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি হ্যাঁ। ভাইয়া। জি ভাই। আচ্ছা, এটা আপনারা যখন ইউটিউবে সার্চ দিবেন, লিখে নেন কমফোর্ট জোন অ্যান্ড সাকসেস, এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন। এই লোকটার নাম হচ্ছে স্টিভ হার্ভি, কেউ চিনেন একে? চিনি ভাইয়া। জি আমি স্টিভ হার্ভি, ইয়ান। ভাইয়া। আচ্ছা। এটা সার্চ দিলে একটা ভিডিও আপনারা পাবেন, যেটা টাইটেল হচ্ছে গেট আউট অফ ইউর কমফোর্ট জোন। ঠিক আছে, এটা মাত্র 3 মিনিট 8 সেকেন্ডের একটা ভিডিও, এটা দেখবেন। দেখার পরে এইটার উপরে আর একটা অ্যাসাইনমেন্ট লিখবেন, রাইটিং অ্যাসাইনমেন্ট লেখেন। এটাই টাইটেল, এই যে এটাই টাইটেল, গেট আউট অফ ইউর কমফোর্ট জোন। টাইটেলটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, মানে আর্গুমেন্টেটিভ রাইটিং যে আপনি লিখবেন। ঠিক আছে, টু বিকাম সাকসেসফুল লেখেন, টু বিকাম সাকসেসফুল এনিওয়ান হ্যাজ টু গেট আউট অফ কমফোর্ট জোন, হিজ অর হার কমফোর্ট জোনও লিখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? এটা আপনি এটার পক্ষে কিংবা ভাই বিপক্ষে। আরেকবার রিপিট। টু টু অ্যাচিভ সাকসেস এনিওয়ান হ্যাজ টু গেট আউট অফ হিজ অর হার কমফোর্ট জোন। ঠিক আছে, এটার পক্ষে বা বিপক্ষে লিখবেন এই ভিডিওটা দেখার পরে। ঠিক আছে,
এই ভিডিওটা দেখার পর আপনি বাংলায়ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এই ভিডিওটা দেখার পরে, ওকে? ঠিক আছে? ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাই। ওকে, ভাইয়া আমি তো আপনাকে টাইটেলটা কি বললাম গেট আউট অফ ইউর কমফোর্ট জোন ছিল? এটা রেকর্ডেড ক্লাসে বাকিটা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, মানে এটা আর্গুমেন্ট রাইটিং ডিটেলসটা বলছি, আমি এবার ডিসকাস করে দিচ্ছি। আপনি বোধহয় মাঝখানে মিস করছেন, সমস্যা নেই। দেখেন, কমফোর্ট জোন মানে কি বলেন তো? কমফোর্ট জোন মানে যেই জায়গায় আমি মোটামুটি নিজেকে মনে করি আই এম ফিলিং হ্যাপি, আই এম ফিলিং কমফোর্টেবল, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয় না। সো কমফোর্ট জোন এমন একটা জায়গা, যেই জায়গা থেকে আমি কখনো বেরোইতে চাই না। আমার মনে হয় যা চলতেছে ভালোই তো চলতেছে। সমস্যা হচ্ছে এই জায়গায় থেকে আমি কোনোদিন সাকসেসফুল হতে পারবো না। ফর এক্সাম্পল বলি, আপনি 10টা মানুষের সাথে মিশতে হবে, একটা প্রোগ্রামে গেলেন, আপনার এক কোনায় বসে থাকতেই ভালো লাগে, কারোর সাথে মিশতে ভালো লাগে না। ওইটাই আপনার কমফোর্ট জোন, যে আপনার এক জায়গায় বসে থাকতে ভালো লাগে, বাট আপনি 10টা মানুষের সাথে না মিশতে আপনি তাদের কাছ থেকে ওই প্রোগ্রামে কিছু শিখতে পারতেছেন না। সো ইউ আর লুজিং, রাইট? মিটিং এনি নিউ পিপল ইজ এ লেসন, ইজ এ অপরচুনিটি টু লার্ন নিউ থিংস, রাইট? তাই কিনা? জি ভাইয়া। জি চোরের ভাইয়া। চোরের সাথে যদি আমি মিট করি, আই ক্যান লার্ন, তাই না, হাউ টু চুরি। পারি কিনা বলেন? চুরি বললাম কারণ শব্দটা অবশ্যই। বাংলায় খুব নেগেটিভ, ইংলিশে বললে তোরা নেগেটিভ নাও শোনাইতে পারে। আমি চুরি করবো কি করবো না এটা একটা পরের বিষয়, কিন্তু এই যে 2 আঙ্গুলে মাত্র আরেকজনের পকেট থেকে তার মানি ব্যাগটা বের করে নেওয়া যায়, সে টেরও পায় না, ইটস এ কোয়ালিটি, রাইট? তাই কিনা? ভাইয়া জি শুনতে ভাই। পাচ্ছেন? আমি এটা অ্যাপ্লাই করবো কিনা সেটা পরের হিসাব, এটা ভালো বা খারাপ সেটা পরের হিসাব, বাট এটা কোয়ালিটি তো, তাই কিনা? খুব সাইলেন্টলি কাজটা করতে পারা। ইভেন আমি বলতে চাচ্ছি যে আমরা চাইলে তার কাছ থেকেও শিখতে পারি, শেখার আছে। এখন দেখেন, এই জিনিসই কিন্তু জাদুকর ম্যাজিশিয়ানরা যখন দেখায় সেটা ম্যাজিক, রাইট? ম্যাজিশিয়ান কিন্তু চুরিই করে, আমাদের চোখের পর্দায়, চোখের পলকে চুরি করে, রাইট? বলেন, ম্যাজিশিয়ান আর পকেট মার যদি একই কাজ করে, করে কিনা? জি এই অবশ্যই। কাজটাই জি ভাই। এই কাজটাই যখন ম্যাজিশিয়ান করে, যে দেখবা তোমার সাথে কোলাকুলি করবো কিন্তু তোমার পকেটের মানি ব্যাগ আমার পকেটে চলে আসবে, উই কল ইট ম্যাজিক, রাইট? এবং এটা আমরা টিকিট কেটে দেখি, দেখি কিনা? বুঝতে পারতেছেন? হ্যাঁ। সো আসলে হ্যাঁ। মানে ওইটা চুরি করে বলে ওর কাছে নেগেটিভ মনে হয়, বাট ওই কাজটা ইউজ করেও আসলে আমাদের কাছ থেকে টাকা অন্যভাবে নিতে পারে। সো দ্য থিং ইজ, আমি বলতে চাচ্ছি যেটা, আমরা যে কোনো জায়গায় মিটিং এনি নিউ পিপল ইজ অপরচুনিটি টু লার্ন নিউ থিংস। তো আমরা যদি চিপায় বসে থাকি, আমরা কমফোর্ট জোনে থাকি, আমরা শিখতে পারবো না। এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম, ঠিক আছে? এরকম অনেক এক্সাম্পল সামনে আপনারা এই ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন যে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে। আর একটা কমফোর্ট জোন হচ্ছে, ভাই আমার এত কম্পিটিশন ভালো লাগে না, আমি তো প্রেশার নিতে পারি না, ঠিক আছে, লাইফে তো প্রেশার নিয়ে কি হবে। এটা আরেকটা কমফোর্ট জোন, প্রেশার না নিয়ে কোনো উপায় নেই। এবার একটা বাজে উদাহরণ, আই এম সরি ফর দ্যাট। ভাই, লাইফ ইজ এ রেপ, লাইফ ইজ এ সেক্স। মানেটা হচ্ছে, ছোটবেলায় পড়ছেন না, লাইফ ইজ নট বেড অফ রোজেস? পড়ছেন? জি ভাইয়া। এটা এটা জি। এটা ক্যাটাল ভার্সন। এটা একটা হার্শ ভার্সন, মানে কঠিন ভার্সনটা আমি বলতেছি। লাইফ ইজ এ রেপ, ইদার ইউ উইল রেপ দিস ওয়ার্ল্ড অর দ্য ওয়ার্ল্ড উইল রেপ ইউ। এটাই হচ্ছে লাইফ ইজ নট বেড অফ রোজেস, ভাই। এটা কঠিন। আপনি যদি লাইফকে শক্তভাবে ডিল করেন, ইফ ইউ ফাক দ্য ওয়ার্ল্ড ইউ উইল এনজয় ইট, বাট ইফ দ্য ওয়ার্ল্ড উইল ফাক ইউ, ইউ উইল বি ডুমড, ইউ উইল বি রেপড। তো চয়েস ইজ ইয়োর্স। আমি কি ভাই বুঝতে পারছি? এইখানে শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি মনে করেন যেমনি চলতেছে চলুক, নো, দিস ইজ নট গন্না হ্যাপেন। দ্য মোমেন্ট ইউর ফ্যামিলি উইল, মানে আপনার, মানে কি বলবো, কিভাবে বললে জিনিসটা খুব ভালো শোনায়, যেই মোমেন্টে আপনার লাইফ থেকে আপনার বাবা মা নাই হয়ে যাবে, মাথার উপরে ছাতাটা নাই হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন লাইফ কত কঠিন। তো যতদিন পর্যন্ত এই সাপোর্টটুকু আছে, তার মধ্যে নিজেকে গুছাই নিতে হবে। কি বলছি বুঝছেন? হ্যাঁ, আদারওয়াইজ তখন বুঝবেন, যখন দ্য লাইফ উইল স্টার্ট ফাকিং ইউ, তখন বুঝবেন যে কত ব্যথা। ক্লিয়ার? বুঝতে পারছি? সো এর আগে মেক শিওর ইউ ক্যান ফাক দ্য ওয়ার্ল্ড, ঠিক জি আছে? ভাই। আবারও বলতেছি, দেয়ার উইল বি এ ফাক, ইদার ইউ অর দ্য লাইফ অর দ্য ওয়ার্ল্ড, চয়েস ইজ ইয়োর্স। ক্লিয়ার? এই জন্য কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে এই কমফোর্ট জোনের আলোচনা। আপনাকে লাইফে একটা নির্দিষ্ট পরিমাণ পরিশ্রম করতেই হবে। সেটা এখন নিজেকে সেলফ ডেভেলপমেন্টের জন্য যদি করেন, ইউ ক্যান এনজয় দ্য হার্ড ওয়ার্ক। তখন হবে কি, হার্ড ওয়ার্কের আউটকামটা আপনি এনজয় করতে পারবেন। বা যদি আপনি সেটা না করেন, তখন দেখবেন কেরানি হয়ে ঠেলাগাড়ি ঠেলতে গিয়ে তখন আপনার পরিশ্রম করা লাগবে, তখন আর ওই পরিশ্রমের ফল খাইতে পারবেন না। কি বলছি বুঝছেন?
তো হার্ডওয়ার্ক যা করার এখনই করে ফেলেন, এই 2025 সালেই যেন মোটামুটি ওই লেভেলে চলে যায়। শুনেন, হার্ডওয়ার্ক আজীবনই করতে হবে। এই 25 সাল হার্ডওয়ার্ক করলে যে হার্ডওয়ার্ক শেষ তা কিন্তু না। বাট এখন হার্ডওয়ার্ক করলে যেটা আপনি ইনশিওর করতে পারবেন যে নেক্সট হার্ডওয়ার্ক করলে সেই হার্ডওয়ার্কের ফলাফল আপনি খাইতে পারবেন। আমি কি আপনাকে বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। সো এই জিনিসটা আপনি এনশিওর করতে পারতে হবে। এনিওয়েজ, সো এটা গেল। আর ক্লাসের কিছু পড়া দিয়ে দিচ্ছি, সেই জিনিসগুলো একটু লিখে নেন, প্লে লিস্টে যাবেন। এটা এমনি যখন তখন করে ফেলতে পারেন। সেটা হচ্ছে আহ, এই পড়াটা পড়ে ফেলবেন, না কিছু করতে হবে না, জাস্ট পড়বেন আর কি, মানে জাস্ট ক্লাসটা করবেন আর কিছু না। কিছু কোনো কোনো কাজ নেই, এগুলো আমরা পরে করবো। আসেন, সেটা হচ্ছে প্লে লিস্টের নাম কি দেখেন, ভোকাবুলারি রাইটিং এন্ড স্পিকিং। প্লে লিস্টের নামটা আবার একটু ব্যাক করি, দাঁড়ান। প্লে লিস্টটা হচ্ছে এটা, ভোকাবুলারি রাইটিং এন্ড স্পিকিং ফর আইবিএ ব্যাংক বিসিএস, ঠিক আছে? এই প্লে লিস্টের 1 নাম্বার ক্লাস, ঠিক আছে, 2 নাম্বার ক্লাস, এটা বোধহয় আগেও আপনাদের আগের দিন না দিই নেই, ঠিক আছে, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে? এই 4টা জিনিস দেখে ফেলতে হবে 19 তারিখের আগে, ঠিক আছে? ওকে, খাতা কলম নিয়ে কিন্তু দেখতে হবে। 1, 2, 3, 4, ক্লিয়ার? প্রথমটাতে জেনারেল একটা জিনিস, যে ভোকাবুলারি রাইটিং স্পিকিং আমরা কিভাবে কি করতে পারি, আর পরের 3টা হচ্ছে একদম স্পেসিফিক পরীক্ষা রিলেটেড জিনিস, ঠিক আছে? সেশন 1, 2, 3 ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? এটা হচ্ছে 19 না তারিখের মধ্যে। ভাইয়া। 19 তারিখের মধ্যে করে ফেলতে হবে, 19 তারিখ ক্লাসের আগে করে ফেলতে হবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ না, হ্যাঁ, বলেন একটু আগে যে বলেন। অ্যাসাইনমেন্টটা দিলাম লাস্ট, যে আর্গুমেন্টিভ রাইটিং, ওটা কবে জমা দিব? 25 তারিখ, 25শে ডিসেম্বর। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর শিওর। ভাই, এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন, হুম। এগুলা কি সম্পূর্ণ আমার মানে নিজের মাথা থেকে বা এরকম গুগল টুগুল হেল্প ওই ধরনের কিছু করা যাবে কি, নাকি সম্পূর্ণ নিজ তুমি থেকে লিখতে হবে? তুমি চ্যাট জিপিটি ইউজ করা ছাড়া, মানে অন্য কাউকে দিয়ে লেখায় নেওয়া ছাড়া যে কোনো ভাবে করতে পারো। আচ্ছা আচ্ছা ভাই, জি লেখাটা তোমার মাথা থেকে লিখবা, জি জি জি। ইনফরমেশন এনিথিং এগুলো তুমি জগতের যে কোনো জায়গা থেকে নিতে পারো। কিন্তু মনে করো চ্যাট জিপিটি রে বলে দিলা, ঠিক আছে, এটা হবে না। সে না না, লিখতে দিলে এটা হবে না, ঠিক জি আছে? তুমি জি লেখাটা নিজে লিখবে, ইনফরমেশন এনিথিং এগুলো তুমি গুগল টুগল করে যে কোনো জায়গা থেকে নিতে পারো। ফাইনাল লেখাটা তুমি নিজে লিখবা, ঠিক আছে? জি ভাই। ভাই, আর একটা জিনিস বলি, এই যে তোমাদেরকে ক্লাসগুলো করতে দিচ্ছি, দিস আর পার্ট অফ কোর্স, দিস আর কমপ্লিটলি ক্লাস। তুমি তো মনে করো যে ভাই ভিডিও দেখতে দিচ্ছেন মানে এগুলো কিন্তু এরকম না, ইজ আর পার্ট অফ ক্লাস। তুমি যদি এগুলো ঠিক মতো না করো, তুমি আমার পরের ক্লাস কিন্তু বুঝবা না। এটা কি বুঝতে পারতেছো? মানে আগের দিনে যে ক্লাসগুলো জি দিচ্ছি ভাই। সেটা করতে এটা বুঝতে পারতেছো? এই যে ভোকাবুলারি জি কিভাবে ভাইয়া। পড়বেন আর কিভাবে সেন্টেন্স কমপ্লিশনে ভালো করবেন, এই জিনিস কিন্তু আমি তোমার যখন ক্লাসে আলাপ করবো তখন কিন্তু আর তোমার আমি এই জিনিস এভাবে করে বুঝাই দিব না। কিছু কমন জিনিস থাকে না, যে মনে করো নামতা, আমি কি তোমার অঙ্ক করানোর সময় নামতা মুখস্থ করবো? আমি তোমার বলছি যে নামতা গুলো পড়ে আসো। কোন কোন নামটা পড়তে হবে ম্যাথ ক্লাসে শুরুতেই বলে দিব, যে এত ঘর পর্যন্ত এই জিনিসগুলো মুখস্থ থাকতে হবে, এত ঘর পর্যন্ত এইগুলো স্কোয়ার মুখস্থ থাকতে হবে, এত ঘর পর্যন্ত এগুলো কিউব মুখস্থ থাকতে হবে। তুমি তখন করে ফেলবা। আমি কি ক্লাসের মাঝখানে প্রতিদিন তোমার বলবো যে এখন তুমি নামতাটা মুখস্থ করো? ওই ক্লাস করানোর সময় কি বলবো যে নামতা মুখস্থ করছো? আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। কথা বুঝতে পারছেন? আমি জি আপনাকে ভাই। বলেছি, আপনি আপনি এই আইবিএ প্রিপারেশন নেওয়ার সময় বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি আছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আছেন। এই যে কিভাবে সেন্টেন্স কমপ্লিশনে ভালো করবেন, এই এইখানে যা বলা আছে এটাই ক্লিয়ারলি বলে দিচ্ছি। এটাই বেস্ট, এর চেয়ে বেশি কিছু নাই। এটা এর চেয়ে কিভাবে ভালো করবেন, এটাই বেস্ট ওয়ে। এর চেয়ে বেটার কিছু নাই। আমি কি আপনাকে ভাই বুঝতে পারছি? কারণ এই জিনিস যদি জি মন ভাই। দিয়ে না শোনেন আমি কি করতে পারি? আপনি যদি বলেন যে ভাইয়া আপনি মুখে মুখে বলে দিলে আমি শুনবো, এখানে আমার মুখের ভাষাই বলতেছি, খালি কম্পিউটার স্ক্রিনে দেখতেছেন। কি বলছি বুঝতে পারছি? কি বলছি বুঝছেন? তা আপনি যদি জি সময় ভাইয়া। না দেন, কিচ্ছু করার নেই, জগৎ কেউ আপনাকে শিখাতে পারবে না। এই আমি আপনাকে সবসময় কোর্সের প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসে একটা কথা বলছি, যে আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করব। নেক্সট একদিন একটা ক্লাস নিব, দেখবেন সেখানে আমি আপনাদেরকে কিছু টুলস এর ইউজ শেখাবো। টুলস মানে যেমন ধরেন চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আমরা স্পিকিংটা বাড়াবো। তারপরে হচ্ছে আমরা এই যে গ্রামারলি ইউজ করে কিভাবে আমাদের লেখার এই যে যেই গ্রামার গুলো শিখবো সেটাকে ইউজ করব। মানে ভাই এখন প্রযুক্তির থেকে তো বেনিফিট নিতে পারতে হবে। এই ক্লিপস তো ফেলে যা পড়ছি এটাকে কেমনে গ্রামারলি ইউজ করে আমি রেগুলার লাইফে ইউজ করব, ঠিক আছে?
কুইলবট নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার সুন্দর করে রাইটিং স্কিল বাড়ানো যায়, হ্যাঁ? সেটা ইউজ করে কেমনে আমরা রেগুলার আমাদের রাইটিং স্কিলটা বাড়াবো, এগুলো শিখতে হবে। নইলে সব প্রযুক্তি আসছে কেন? এখনো কি বাসায় বসে বসে খালি হোয়াইট বোর্ড আর ব্ল্যাক বোর্ডে আপনার আমি লিখে লিখে শিখাবো এই জন্য? বলেন বলেন। ভাইয়া ওয়েবসাইটটার নাম কি বললেন আবার একটু এখন আর জানতে হবে না, যেদিন ক্লাস নিবো ওই দিন জানবেন, ঠিক আছে? এখন লিখে ঘাটাঘাটি করার দরকার নেই, মানে বলতেছি এগুলো এক্সাম্পল হিসেবে বলতেছি। কি বলছি বুঝছেন? হ্যাঁ, বুঝতে যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল বলি। সামহাউ যে থাকে না, আমি আপনাদেরকে আগে প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম, কোর্সে কিছু আগাছা ঢুকে যায়। যেহেতু আমি এত চেক টেক করি না, কিছু অযাচিত মানুষজন ঢুকে যায়। এরা আসলে আর বললাম তো এত চেক টেক করা হয় না অনেক সময়, তো এরা দেখা যায় ফ্রেন্ডের কাছ থেকে লিঙ্কটি নিয়ে। তো আমি যখন এবার পরীক্ষার আগে ফিডব্যাক নিচ্ছিলাম যে কি অবস্থা, একজন লিখছে যে আহ, পারলে নিজে পড়ান, নইলে হচ্ছে কোর্স বন্ধ করে দেন, ঠিক আছে? আহ, তারপর কি যেন লিখছে যে খুব ভালো ফাঁকিবাজি শিখছেন, ঠিক আছে, অন্যের কন্টেন্ট দিয়ে কোর্স করান। আমি তারপর তার নাম্বারে ফোন দিলাম, দেখলাম নাম্বারটাও ভুয়া, সে যে নাম্বারটা লিখছে সে নাম্বারটাও ভুয়া। তো বেসিক্যালি আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমার কোর্সে আপনি প্রচুর কন্টেন্ট পাবেন যেগুলো ওপেন কন্টেন্ট। ওপেন কন্টেন্ট ওরিয়েন্টেশন ক্লাসে এই টপিকটা কভার করছি না? এটা কি কভার করছিলাম যে আমরা প্রচুর কন্টেন্ট ইউজ করব, যে জিনিসগুলো আসলে ওয়ার্ল্ডের অনেক রিনাউন্ড কন্টেন্ট। জি শুনতে ভাই, পাচ্ছেন? বলছি। জি হ্যাঁ ভাই বলা কভার হয়েছে। করেছিলেন। আবার বলছিলেন ভাই। এখন মনে করেন এই যে চ্যাট জিপিটি থেকে আমরা বেনিফিট নিব, ওয়েবসাইটের নাম হচ্ছে কুইল বল্ট, যে জানতে চাচ্ছিলেন, প্যারাফ্রেজিং বা নতুন রাইটিং স্কিল বাড়ানোর একটা ওয়েবসাইট, হ্যাঁ? তারপরে হচ্ছে ওকে। মনে করেন ভোকাবুলারি শেখার সময় আমরা প্রচুর ওয়েবসাইটের হেল্প নিব। এখন আপনি যদি এক্সপেক্ট করেন আমি বসে বসে আপনার এই কুইল বল্টের কাজ করে দিব, তাহলে এই কুইল বল্ট ওয়েবসাইট বানাইছে কেন? আমার পয়েন্টটা বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমি আপনাদের শেখাবো, এই জিনিসগুলো থেকে আমরা বেনিফিট নিবো, এন্ড দ্যাটস এ পার্ট অফ ইউর কোর্স। আপনাকে রেগুলার করতে হবে। কি বলছি বুঝছেন? আর আপনি যে এসে বলেন যে ভাই আপনি তো আমার এই ওয়েবসাইট ধরায় বসায় রাখছেন, হ্যাঁ ডেফিনেটলি, এই যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন স্ক্রিনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়েবসাইটের হেল্প নিয়ে করা। এই দেখেন, এই যে ভোকাবুলারি কোশ্চেন, পিকশনারি.com নামে একটা ওয়েবসাইট আছে, আমরা এগুলো পড়ার সময় আসবে। তো এগুলো আমাদের প্র্যাকটিস কন্টেন্ট, এগুলো আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আমি আপনাকে এই প্রত্যেকটা জিনিস একটা দুইটা তিনটা করে ইন্ট্রোডিউস করাই দিব, কিভাবে ইউজ করবো সেই জিনিসগুলো দেখাই দিব। এরপর আপনি যদি এক্সপেক্ট করেন যে আমি প্রতিদিন সারা রাত জেগে জেগে বসে বসে আপনাকে নিয়ে ওয়েবসাইটে বসে থাকবো, ইজ ইট রিয়েলিস্টিক? বলেন। না ভাইয়া। আপনাকে এই জিনিসগুলোর পিছনে সময় দিতে হবে। তো আসবে, আমরা এই জন্য বলছি আমরা এখানে প্রযুক্তির থেকে সর্বোচ্চ পরিমাণ হেল্প নিব, ঠিক আছে? আসবে ধাপে ধাপে, যখন যেটা আসবে শিখাই দিব। এবং আপনাদের এই ব্যাপারগুলোতে কেয়ারফুল থাকতে হবে। দিস কোর্স এই জন্যই বলছি যে আমরা এখানে হাইলি এফিশিয়েন্ট ওয়েতে পড়াশোনা করার ট্রাই করব, বাট আপনাদেরকে সময় দিতে হবে। ক্লিয়ার? কি বলছি বুঝছেন? ওকে, জি জি ভাই। ভাইয়া। সো আজকে জি ক্লাস ভাই। শেষ। আজকে ক্লাস শেষ। এই 4টা ক্লাস 19 তারিখের আগে ভালো মতো দেখে ফেলবেন খাতা কলম নিয়ে। ওকে, ক্লিয়ার? ওকে জি ভাই। আপনি অলরেডি কোর্স শুরু করছেন হচ্ছে ধরেন 10 তারিখে, অলরেডি আপনি এখন পর্যন্ত মোটামুটি 8 থেকে 9টা ক্লাস করে ফেলছেন। সেটা কি টের পাইছেন? হ্যাঁ ভাই, অবশ্যই। ভিডিও গুলো দেখে। হ্যাঁ, এই জিনিসগুলো এই জন্য বলছি 25 তারিখের পরে কিন্তু রিয়েল প্রেশার আরো বাড়বে। কারণ তখন হচ্ছে আপনারা আর আপনার সময় মতো যে নিজের সুবিধা মতো দেখেন সেই সুযোগ কিন্তু থাকবে না। কি বলছি বুঝছেন? তার মধ্যে স্পেসিফিক টাইমের মধ্যেই করতে হবে। যেমন আজকে এই 3টা জিনিস তো আপনি নিজের সুবিধা মতো কালকে দেখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরপর যখন ভোকাবুলারি ক্লাসে এমন হবে যে আজকে পড়ে কালকের মধ্যে আবার আপনাকে সেটা সাবমিট করতে হবে, তখন কিন্তু আবার এতটা ফ্রিডম থাকবে না। ক্লিয়ার? সেই জন্য এই ডিসেম্বর মাসের এই কয়েকদিন আপনারা কিছুটা রিল্যাক্সেশন পাচ্ছেন। 25শে ডিসেম্বরের পরে কিন্তু আবার এরকমটা পাবেন না। So, তাড়াতাড়ি করে নিজেকে প্রিপেয়ার করে ফেলেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, 25শে ডিসেম্বরের ক্লাসটা 25শে ডিসেম্বর না হয়ে একদিন পরে হইতে পারে। বন্ধের দিন তো, মানে ওই সময়টা অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছে যে একটু তারা ট্রাভেলে করবে, থাকবে না, অনেকে একটু তো এই সময়টা আমি একদিন ক্লাসটা শিফট হইতে পারে, ঠিক আছে? আগে একটু বলে রাখলাম, তো এটা ওই সময় ডিসাইড করবো আপনাদের সবার সাথে কথা বলে, ঠিক আছে? 19 তারিখের পরে, সেটা 25 তারিখের ক্লাসটা বাই চান্স 26 তারিখ হইতে পারে। বাট আপনারা যদি ওরকমটা বলেন যে ভাই 26 তারিখও থাকতেছি না, কারণ এখানে অনেকে 26 তারিখ বন্ধ নিয়ে, মানে ছুটি টুটি নিয়ে অনেক টুকটাক একটু ঢাকার বাইরে টেরে যাবে বা বেড়াতে টেড়াতে যাবে, এমনটা হইতে পারে, ওইটা আমি ইয়ে করব, ঠিক আছে? আপনার সাথে আলাপ করে নিব। তো কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকের ক্লাস শেষ। ভাই পিডিএফটা কোথায় পাবো? সিলেবাস যে দেখালেন। ওইটা লাগবে না আপনাদের, ওইটা তো ক্লাস করছেন, খাতায় যা নোট নিয়েছেন ওটা তো আপনি রেগুলার করবেন, পিডিএফটা পাইতে হবে না আপনার, ঠিক আছে? পিডিএফটা আপনার কোনো কাজে লাগবে না, এটা তো আমরা ধাপে ধাপে করবো। আর যদি দেখতে চান ওইটা এখানে পাবেন, পিডিএফ লাগবে না, আপনি এখানে পাবেন, দেখাচ্ছি। মানে যদি এটা ডিটেলস দেখতে চান, ওইটা হচ্ছে পিডিএফ লাগবে না, বাট আপনি এখান থেকে দেখে নিতে পারেন, এটাও
ইসে দেয়া আছে, ইউটিউবে দেয়া আছে, দেখেন এই যে এটা এখানে পাবেন, এই যে আইবিএমবি অ্যাডমিশন কোর্স ডেসক্রিপশন, ঠিক আছে, এখানে পাবেন। Yes. লাগবে না, এটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, এটা লাগবে না। এই দেখেন আমরা মে জুন মাসে যেটা কাজটা করব সেটাও এখানে দেয়া আছে, এই যে যদি 60 দিনে কি কি সম্ভব, কি কি করবো, 60 ডেজে আমরা কি কি করব, ঠিক আছে। তো এটা 24 লেখা আছে, এটা আসলে জেনেরিক, মানে ঠিক আছে, 60 দিনে আমরা কি কি রিভিশন করবো, তো এটা আপনাদের লাগবে না, আপনাদের এটা আরো একটু ডিটেলস ধারণা দেয়া, ঠিক আছে। সো মেন্টালি প্রিপেয়ার্ড হন যত দ্রুত ঠিক আছে। সম্ভব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল ভাইয়া। 1 মিনিট, আমি একটা লাইন বলি, তারপর আমরা হচ্ছে ওই এক বলছিলাম। মিনিট, 1 মিনিট। আমরা কিন্তু 26শে ডিসেম্বর বা 27শে ডিসেম্বর থেকে ভোকাবুলারি স্টেট পড়াশোনা শুরু হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা কিন্তু মাথায় রাখেন, 26 বা 27 তারিখ থেকে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনি বলছিলেন যে হচ্ছে আইডি নেম, হোয়াটসঅ্যাপ, তারপর ফেসবুক, যেটা হচ্ছে এটা আইডি নেম হচ্ছে অরিজিনালি থাকতে হবে। তো ওইটা তো হচ্ছে ফেসবুকে, যেমন আমাদের যে নামটা ছিল ওই নামটা চেঞ্জ করে অরিজিনাল আরেকটা ফেসবুক আইডি খোলা হয়েছে। তো ওইটা আসলে কবে কি অ্যাড করবেন বা গ্রুপে অ্যাড এটা এটা করবেন, ওটা তো এটা বলা এটা হয় নাই। ভাইয়া, এটা ফেসবুক গ্রুপটা আমরা অ্যাড করব জানুয়ারির 1-2 তারিখে, ঠিক আছে, জানুয়ারির 1-2 তারিখে। আচ্ছা আচ্ছা, ওইটা মানে ওইটা হচ্ছে মেইনলি লাগবে আমাদের এক্স্যাক্টলি যখন রিয়েল, মানে আমাদের লাইভ ক্লাসগুলো যখন আমরা টপিক ওয়াইজ ক্লাস করব তখন লাগবে, এখনো তো লাগতেছে না, এই জন্য ওইটা আমি এখন ফেসবুক গ্রুপে আমাদের অ্যাড করি নাই, ঠিক আছে। ওইটা জানুয়ারির ওকে। 1-2 তারিখে লাগবে, জানুয়ারি আপনি 1-2 বলছেন তারিখে। পিডিএফ শেয়ার করবেন, তো ওই জন্য আর হ্যাঁ কি। ওইগুলা রাইট, যখন কন্টেন্ট শেয়ার করা শুরু করবো তখন ফেসবুক গ্রুপে আস্তে আস্তে করে আপনি আমাদের সবাইকে অ্যাড করে নিবে, এখনো লাগতেছে না, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। এখনো ওকে, লাগতেছে না, তবে 27 তারিখ থেকে যেটা দিব ওটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, 27 তারিখ থেকে বা 28 তারিখ, 27 বা 28 যাই হোক, ওই দিন থেকে আমাদের ভোকাবুলারি দিয়ে পড়াশোনা শুরু হয়ে যাবে, ঠিক আছে। সহজ বাংলা বললে সিলেবাসের মধ্যে আমরা ঢুকে যাব, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এতক্ষণ যে সিলেবাস নিয়ে আলোচনা করলাম এক্স্যাক্টলি সিলেবাস ধরে পড়াশোনা শুরু হয়ে যাবে, ঠিক আছে। ওকে ভাইয়া। জি ভাই। এর আগ পর্যন্ত আপনাদের এই রাইটিং টেটিং এগুলো দিচ্ছি কেন, এগুলা দেখে আমার এক্স্যাক্টলি আপনার প্রেজেন্ট কন্ডিশন এইগুলো থেকে পরে আমার আইডিয়া নিতে হবে, রাইট, আমি বুঝতে পারছি। মানে আমার তো আপনাকে নিয়ে পড়াশোনা করতে হবে একটু, আপনাদের প্রত্যেককে নিয়ে, যে কে কোন অবস্থায় আছেন, তাই না। নইলে হবে কি, ওই মনে করেন সবার জন্যই আমি দৌড় প্রতিযোগিতা নামাই দিব সবাইকে, যে ঠিক আছে কালকে আমরা দৌড় ক্লাস করবো, সবাই দৌড়িতে এসো, ব্যাপারটা সেরকম না। তো যখন আপনাদের সম্পর্কে আমি মোটামুটি ডিটেলস জানবো, পার্সোনালি জানবো যে কার কোন অবস্থা, কে কোন জায়গাটায় তখন আসলে আমি মানে জিনিসটা বুঝতে পারবো। যেমন মনে করেন আপনাদের হয়তো, আপনাকে আমি একদিন কথা, আমি আপনাদের প্রত্যেকের সাথে আমার পার্সোনালি কথা হবে, দেখা যাবে আপনার সাথে একদিন পার্সোনাল কথা হচ্ছে, তার আগে আমি আপনার অ্যাসাইনমেন্ট কটা টান দিয়ে এক নজর দেখে নিবো, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনার কোন জায়গায় দুর্বলতা, আপনাকে আমি পার্সোনালি কোন জায়গাটায় পার্শ্ব করবো যে এটা করো। আমি কি আপনাকে বুঝতে পারছি? বুঝতে পারছি জি ভাই। ভাই। তো দেখা যাবে অনেকেরই দেখলাম যে অ্যাসাইনমেন্ট গুলো নাই, তখন আমি বুঝিয়ে নিবো যে এর পিছিয়ে আসলে টাইম দেওয়ার লাভ নাই, এই জন্য লেট হইলেও সাবমিট করবেন, ক্লিয়ার, ঠিক আছে, ওকে, ওকে ঠিক ভাইয়া। আছে, ঠিক আছে, বাট লেট রেগুলার করেন না, ঠিক আছে। মানে আমি ইফোর্ট দিব, বাট আপনার ইফোর্টটা ভাই নেয়ার চেষ্টা করেন, ঠিক আছে। প্রথম অ্যাসাইনমেন্টের কি কোনো ফলাফল আপনি জানাইছেন আজকে কোনো? না আমি জানাইনি, আসলে জানাইনি, এটা এখন বুঝছি। না এখনো জানাইনি, জানাবো জানাবো আস্তে আস্তে জানাবো। আচ্ছা, এটা আসলে ঠিক আছে। জেনারেলি দিব না, যার যারটা তাকে আলাদা আলাদা করে যখন কথা হবে আলাদা আলাদা করে ফিডব্যাক দিব, ক্লিয়ার। ইন্ডিভিজুয়ালি ওকে ভাই। গ্রুপে দিব না, ইন্ডিভিজুয়ালি গ্রুপে দিব না, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি গ্রুপে দিব শুধু প্রশংসা, ঠিক আছে, বুঝছেন। না জি ভাইয়া। ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালি গ্রুপে দিব শুধু প্রশংসা, আবার যেই জায়গাগুলোতে আপনাকে পার্সোনালি জানাইতে হবে যে এটা ইমপ্রুভ করো, ওইটা পার্সোনালি জানাবো, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা, জি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো করে আল্লাহ হাফেজ, ঠিক আছে। আল্লাহ হাফিজ ভাই। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া রেকর্ডটা কখন আপলোড করা হবে? বুঝি নাই ভাই। আজকের রেকর্ডটা কখন আপলোড করা হবে? এটা প্রতিদিন আগামীকাল, আজকে যে ক্লাসটা রাতে হয়েছে এটা আগামীকাল দুপুর 12টার পরে পাবেন, ঠিক আছে। ইউজুয়ালি পরবর্তীতে আমি ফেসবুক গ্রুপে দিব রেকর্ডেড ক্লাসগুলো, বাট আপাতত যেগুলো আমাদের ওপেন সেশন, কমন ডিসকাশন, এগুলাই আপাতত ইউটিউবে থাকবে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, জি ভাইয়া। আল্লাহ হাফেজ ভাই, ওকে ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।